আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যে আসবেন ইরা জানতো? নাও জানতো না। আমি পৌঁছে ওকে ফোন করেছিলাম সদর দরজা খুলে দেওয়ার জন্য। জানিয়ে আসলে কি হতো? যে চমকটা পেয়েছো তা তো পেতে না। সূচনার দিকে তাকিয়ে প্রণয় বলে। সূচনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়, আর কিছু বলে না। মনে মনে অবশ্য এটাই ভাবে, যদি তাকে জানিয়ে আসতো তাহলে মধ্যরাতে এভাবে চমকটা সে পেত না। অভাবনীয় ব্যাপারটা হুটহাট ঘটে গেলে মজা পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে ঘটলে সেই মজা পাওয়া যায় না। খাওয়ার সময় আর দুজনের মধ্যে তেমন কথা হলো না। প্রণয়ের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে দুজন একসাথে ঘরে আসতে নিয়েছিল। এই মধ্যেই হুট করে সূচনার কিছু মনে হলো, পেছনে ফিরে প্রণয়কে জিজ্ঞেস করলো, চা খাবেন? প্রণয় ফোনে কিছু একটা করতে করতে আসছিল সূচনার পেছন পেছনে। তার প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, খাওয়া যায়। আপনি যান, আমি নিয়ে আসছি। প্রণয় ঘরে যায়নি, পুরো সময় রান্না করেই বসে থাকে। অবশ্য রান্না করে বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যেই থাকে। সূচনা চা বানিয়ে 2টা কাপের মধ্যে নেয়, একটা নিজের জন্য নিয়ে প্রণয়ের দিকে বাড়িয়ে দেয় আরেকটা। প্রণয় হাতে নিয়ে চায়ের চুমুক বসায়, কিছু বলে না। সূচনা কোনো মন্তব্যের আশা করছিল, কিন্তু ছেলেটা চা নিয়ে কোনো মন্তব্য করে না। সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে, তো শিরানির রাগ কি কমেছে? সূচনা প্রথমে একটু অবাক হয় সম্বোধনে, অন্যরকম লাগে তার কাছে। ইতস্তত করে বলে, হ্যাঁ হ্যাঁ, হয়তো। মানে কমেনি? সূচনা কিছু বলে না। প্রণয় মেঝে থেকে উঠতে উঠতে বলে, চলো। সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাব? তোমাকে বেচে দিব। প্রণয় মুখ বাঁকিয়ে এই কথা বলতে সূচনা ও হেউ স্বরে বলে, দিন, সমস্যা নেই, কিন্তু আমায় বেচতে গেলে আপনার বিশেষ কোনো লাভ হবে না। হবে না কেন? মানুষ কি টাকা দিয়ে আরেকজনের ব্যবহৃত জিনিস কিনবে? অবশ্যই কিনতে চাইবে না। তুমি ব্যবহৃত কবে কিভাবে ব্যবহার করলাম? সূচনার সাদা মনে বলা কথার পিষ্টে ডান ব্রু উঁচু করে প্রশ্ন দুইটা করে প্রণয়। সূচনা প্রথমে বুঝতে পারে না, তাই প্রণয়কে বোঝানোর জন্য বলে, আরে আমি বিবাহিত, এখন তো। তো ছুঁয়ে তো দেখিনি এখনো, সুতরাং ভালোই লাভ হবে আমার। চলো চলো। সূচনা চুপসে যায়। তার ভারী লজ্জা লাগে, মনে মনে খানিক বকতে ইচ্ছে করে, ছেলেটা এমন করলো কেন। প্রণয়ের কথা মতো তার সাথে আসে সূচনা। প্রণয় বাড়ির সদর দরজা খুলে সিঁড়ির মধ্যে এসে বসে। সূচনা বসে না, প্রথমে দাঁড়িয়ে থাকে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় ফের বুজুরা কুচকে তাকায়, জিজ্ঞেস করে, তাকিয়ে আছো কেন? বসো। সূচনা প্রণয়ের পাশে বসে জিজ্ঞেস করে, তোমার পছন্দের রং কি? সবুজ। পছন্দের ফুল? কাঠগোলাপ। আর পছন্দের খাবার? তেমন করে পছন্দ নেই কোনো। আচ্ছা। প্রণয় আরো কিছু প্রশ্ন করত, কিন্তু করলো না। একদিনে সব জানার কি দরকার, হারিয়ে তো যাচ্ছে না। প্রশ্নোত্তর পর্ব শেষ করে সেখানে ঝগড়া ছাড়াও তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথোপকথন হয়। সবশেষে দুজনেই অনুধাবন করে তাদের দুজনেরই আসলে সময় দরকার নিজেদের জানতে বুঝতে। রাতে ঘুমানোর সময় প্রথম দিনের মতো ঝগড়া হয় না, খুব স্বাভাবিকভাবেই প্রণয় মাঝে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ে। সূচনা প্রথম উসকুস করছিল, তাদেরকে প্রণয় মৃদুস্বরে বলে, তো শিরানি এখন আবার উসখুস করছে। ঘুমাও, খেয়ে ফেলবো না তোমাকে। সূচনা চোখ মুখ কুচকে প্রণয়ের দিকে দৃষ্টিপাত করে, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একপাশে যে শুয়ে পড়ে। মাঝে কুলবালিশ থাকা সত্ত্বেও সে একেবারে খাটের শেষ প্রান্তে যে শুয়ে আছে। প্রণয় সাবধানী কণ্ঠে বলে, আর একটু এদিকে এসো, না হয় পড়ে যাবে তো। সূচনা শুনে না, কাছে আসার পরিবর্তে আরো দূরে সরতে গেলে খাট থেকে পড়ে যেতে নেয়। প্রণয় তড়িঘড়ি করে তার বাম বাহুতে চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। সূচনার চোখ জোড়ায় স্থির হয় প্রণয়ের চোখ জোড়ায়। আকস্মিক ঘটনায় সূচনা হতভম্ব হয়, পড়ে গেলে মাথা ফাটত নিশ্চিত। প্রণয় ধমকেশ্বরে বলে, মেয়ে মানুষ বোঝে বেশি। সূচনা চোখ জোড়া নামিয়ে নেয়, মুখ চুপসে যায়। প্রণয় তাকে ছেড়ে দিয়ে নিজের অবস্থানে ফিরে। তারপর আরো 2 দিন কেটে যায়। সূচনাও এই আগামীকাল ঢাকা চলে যাবে। প্রণয় নিয়ে যাবে দুজনকে। সূচনা আর মন খারাপ ভীষণ। এর আগে মাকে ছেড়ে কোনোদিনও এত দূরে যাওয়া হয়নি। গতকালকে দিশা বেগমের সাথে দেখা করতে গিয়েছিল সে। মেয়ে মন খারাপ করে থাকলেও দিশা বেগম যথেষ্ট শক্ত ছিলেন। হাসি মুখে কিছু উপদেশ দিয়ে বিদায় নিয়েছেন। সূচনা নিজেকে সামনে নিচ্ছে। সূচনা যে হোস্টেলে থাকবে
তাতে প্রণয়ের আপত্তি না থাকলেও সূচনার চিন্তা অন্য জায়গায়। অবশ্য এ চিন্তা সূচনার মাথায় নিজ থেকে আসেনি। দিশা বেগমই বলেছেন। গতকাল সূচনা বাসায় যাওয়ার পর দিশা বেগম উৎকণ্ঠা নিয়েই বলছিলেন, শোন মা, বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন, এরই মধ্যে তুই থাকবি হোস্টেলে, জামাই থাকবে তার বাড়িতে। মানে তোদের বিয়েটা হলো যে পরিস্থিতিতে, তার মধ্যে বিয়ের পর দুজনই আলাদা থাকবি। সূচনা তখন পাত্তা না দিল। পরবর্তীতে সেও বিষয়টা নিয়ে ভাবতে না চাইলেও বারবার মাথায় এসেই পড়ে। প্রথমত তাদের দুজনেরই আগে নিজেদের জানতে হবে, বুঝতে হবে, আর তার জন্য একসাথে থাকাটা জরুরি না। পরের সকালে সবার থেকে বিদায় নিয়ে সূচনা আর ইরাকে নিয়ে প্রণয় রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। দুজনকে হোস্টেলে রেখে প্রণয় নিজের বাসায় যায়। এটা ফ্ল্যাটের মধ্যে 4 জন মিলে থাকে তারা। সূচনা ও ইরা হোস্টেলে ফিরে একে একে গোসল সেরে নেয়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে প্রণয় আবার যায় হোস্টেলে। দুপুরে খাওয়া হয়নি কারোরই। দুজনকে নিয়ে আবার বাইরে বের হয় সে। ফিরতে প্রায় বিকাল হয়। ইরা রিক্সা থেকে নেমে আগেই ভেতরে ঢুকে পড়ে। সূচনা রিক্সা থেকে নামতে প্রণয় বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়। রিক্সা ভাড়া চুকিয়ে দেয়। সূচনা ততক্ষণে রিক্সা থেকে নেমে প্রণয়ের সামনে দাঁড়িয়েছে। প্রণয় ফোন সমেত হাতটা তার দিকে বাড়িয়ে দেয়। সূচনা প্রথমে খেয়াল করে না দেখে প্রণয়ই বলে, তোমার ফোন নিয়ে যাবো সাথে? সূচনার খেয়াল হয়, মনে পড়ে খাওয়ার সময় তার ফোনটা প্রণয়কে দিয়েছিল রাখতে। সূচনা হাত বাড়িয়ে ফোন নিতে গেলে প্রণয় হাত ধরে ফেলে। মিষ্টি কোমল সুরে বলে, নিজের খেয়াল রেখো, কিছু লাগলে আমাকে জানাবে আগে। ইরাকেও দেখিয়ে রাখবো, সমবয়সী পরে তার আগে তুমি তার ভাবি, সেদিকে লক্ষ্য রেখো। আম্মাকে চিন্তা করতে হবে না, আমি আছি। সূচনা একদিনে শুনে যায়। ঘোরগ্রস্তের ন্যায় মাথা নাড়িয়ে বলে। প্রণয় হাত ছেড়ে দিয়ে বলে, আসি তাহলে। সূচনা আগের ন্যায় ঘাড় নাড়ায়। প্রণয় বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। সূচনা তাকিয়ে থাকে যতক্ষণ অবধি দেখা যায়। তার হুট করে কেমন যেন নিজেকে ফাঁকা লাগে, বুক ভার হয়ে আসে। কিন্তু কেন? সূচনাদের সাথে আর একটা মেয়ে থাকে। মেয়েটার নাম সিনথিয়া। সিনথিয়ার বাবা মা ঢাকাতেই থাকেন, কিন্তু কিছু সঙ্গত কারণে সে নিজের বাড়িতে ছেড়ে হোস্টেলে উঠেছে। প্রথম কথোপকথনের পর সূচনার কাছে মেয়েটাকে তেমন ভালো লাগলো না। আড়ালে ইরাকেও বলল মনের কথা। অতঃপর বুঝতে পারলো দুজনের মতো আসলে একই। পরের দিন সকাল থেকে দুজন মিলে নিজেদের জিনিসপত্র আস্তে আস্তে বের করে যেখানে যা রাখার গুছিয়ে রাখে। তাদের ক্লাস শুরু হতে এখনো 2 দিন বাকি। হোস্টেলের পরিবেশ, খাবার, মানুষজন সবকিছু অন্যরকম। মানিয়ে নিতে যে একটু কষ্ট হবে বুঝতে বাকি রইল না কারোরই। দুজনে একটু পর একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোথায় আসলো? সেদিন বিকেলে বাসায় যাওয়ার পূর্বে প্রণয় আসলো তাদের সাথে দেখা করতে। দুজনকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিল, কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে কিনা। সন্ধ্যার দিকে আবার আগের দিনের মতোই দুজনকে নামিয়ে দিয়ে গেল। গতদিনের মতো আজকেও ইরা আগে ভেতরে চলে গেল। বাকি রইল সূচনা। প্রণয় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে সূচনার উদ্দেশ্যে বলল, ক্লাস শুরু হতে আরো 1 দিন বাকি, এখনই এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। এখন ঠিকঠাক মতো খাও, ঘুমাও, বিশ্রাম নাও। ইরাকেও তাই করতে বলো, আর কিছু প্রয়োজন হলে আমি তো আছি। ধরণীতে তখন সন্ধ্যা নেমেছে। হোস্টেলের মেন গেটের বাতিটা আজ জ্বালানো হয়নি বিদায় কেমন অন্ধকার ঢেকে আছে। অন্ধকারের গাম্ভীর্যের ভাব ভাত্রে সূচনা চেষ্টা করলো প্রণয়কে স্পষ্টভাবে দেখতে। লাভ তেমন হলো না। তম্মন যে ছেলেটা হেলমেট পরিহিত। সূচনা মুখ ভার করে সম্মতি সুযোগ মাথা নাড়ায় আর ছোট্ট করে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। প্রণয় স্মিত হাসে। সে হাসি অবশ্য সূচনা দেখতে পায় না। সূচনা থেকে বিদায় নিয়ে প্রণয় বাইকে উঠে বসে, হাত নাড়িয়ে বলে, যাও। বলার সাথে সাথেই সূচনা ঘুরে যাওয়ার জন্য অগ্রসর হয়। এরপর দেখতেই সপ্তাহখানে কেটে যায়। সূচনাদের ক্লাস শুরু হয়েছে 6 দিন ধরে। আজ শুক্রবার, আগামী দিন শনিবার বন্ধ দিয়ে রবিবার ভার্সিটির নবীনবরণ। প্রথমে সূচনা যেতে যাচ্ছিল না যাওয়ার বাহানা খুঁজছিল, কিন্তু ইরা মেয়েটা এক প্রকার জেদ ধরেছে। একা একা কেন যাবে? এমনিতে তো ভার্সিটির কাউকে তেমন ভাবে এখনো চেনে না। তন্মধ্যে সূচনা যদি না যায়, বাধ্য হয়ে সূচনা রাজি হয়েছে। শুক্রবার হওয়ায় ঘুম থেকে একটু দেরিতে উঠেছে দুজন। হাত মুখ দিয়ে নাস্তা করে সূচনা কিছুক্ষণ বই নিয়ে অযথাই নাড়াচাড়া করে। পাশের বেডে বসে নবীনবরণে কি পড়বে, কখন যাবে নিয়ে বক বক করছে ইরা।
সূচনার সেদিকে খেয়াল নেই তেমন। ইরা যখন অন্য মানুষকে সূচনাকে লক্ষ্য করে তখন নিজের কথা বন্ধ করে দেয়। হিরোস্বরে জিজ্ঞেস করে, ভাবি তোমার মন কি খারাপ? প্রথমবারে সূচনা শুনে না, ইরা ফের জিজ্ঞেস করে। প্রথমবারের তুলনায় এবার একটু উচ্চস্বরে জিজ্ঞেস করতে সূচনা হক চকিয়ে তার দিকে তাকায়। প্রশ্নের পরিবর্তে পাল্টা প্রশ্ন করে, নবীন বরণে কি পরে যাবে ঠিক করেছো? ইরা আর সেই প্রসঙ্গ উঠায় না। কয়েক মুহূর্ত সূচনার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলে, শাড়ি পরবো বলে ঠিক করেছি। সূচনা প্রত্যুত্তর স্মিত হাসে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে তাহলে। দুপুরে খাওয়ার পর সূচনা ঘুম দেওয়ার উদ্দেশ্যে বিছানায় পিঠ ঠেকাতে নিলেই পাশের বিছানা হতে ইরা এক লাফে তার কাছে আসে। হড়বড়িয়ে বলে, তুমি এখন ঘুমাচ্ছ কেন? বিকেলে বের হতে হবে। সূচনা ইরার এমন লাফিয়ে তার কাছে আসার দরুন তাজ্জব বলে তাকিয়েছিল। বিকেলে বের হওয়ার কথা শুনে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবে? যখন যাবে তখন দেখো, এখন যাও, তৈরি হও, শাড়ি পরবে। সূচনা কয়েক মুহূর্ত বোকা বোকা চোখে তাকিয়ে থাকে। মেয়েটা পাগল হলো? বিকেলে তৈরি হয়ে ইরা হোস্টেল থেকে বের হয়। নিচে নামতে দেখা যায় বাইক নিয়ে প্রণয় দাঁড়িয়ে আছে। ইরা সূচনাকে নিয়ে এগিয়ে যায় প্রণয়ের দিকে। সূচনাকে প্রণয়ের পাশে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমি যাই তাহলে, সময় মতো পৌঁছে দিয়ে যেও। প্রণয় মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে ইরা সেই স্থান ত্যাগ করে। সূচনা এই অবধি কিছু না বুঝলো, এখন সবই বুঝতে পারে। দুই ভাই বোনের তাহলে এই পরিকল্পনা ছিল। এজন্য ইরাকে বারবার জিজ্ঞেস করার পরও মেয়েটা মুখ খুলেনি। পাজিমে সারা বিকেল এখানেই কাটানোর ইচ্ছে আছে। প্রণয়ের গম্ভীর কণ্ঠে করা উক্তিতে সূচনার ভাবনার সুতোয় টান পড়ে। প্রণয় বাইকে উঠে পড়েছে আগেই। সূচনা ইতস্তত করতে করতে এক হাত প্রণয়ের কাঁধে রেখে বাইকে উঠে বসে কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। প্রণয় বাইক চালু দিতে দিতে বলেন, এখানকার রাস্তা কিন্তু বেশ একটা ভালো না। কখন কোথায় ভাঙা রাস্তা পড়ে ব্রেক করলাম আর পেছনে তাকিয়ে দেখলাম তুমি নেই। এর দায়ভার কিন্তু আমার না। সূচনা বেশ বুঝতে পারে কাঁধ থেকে হাত সরিয়ে ফেলেছে দেখেই যে প্রণয় তাকে এই কথাগুলো বলছে। সে পুনরায় নিজের ডান হাতটা প্রণয়ের কাঁধে রাখে। তারপর যে দুজন রওনা হয় গন্তব্যে। প্রায় 20 মিনিটের পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছালো। কোলাহলপূর্ণ শহর, অথচ এখানটায় তেমন কোলাহল নেই। খোলা আকাশ, এক পাশ দিয়ে প্রবাহিত নদী, দুই পাশে ভর্তি বড় বড় গাছ। বসার জন্য 2-4টা কাঠের বেঞ্চও আছে। আশেপাশে আরো মানুষ দেখা যাচ্ছে। বেশিরভাগই জুটি অর্থাৎ স্বামী স্ত্রী হবে এমন। সূচনার জায়গাটা ভীষণ পছন্দ হলো। নিজের গ্রাম থেকে আসার পর এমন কোলাহল মুক্ত পরিবেশে মুক্তভাবে শ্বাস নেওয়া হয়নি। খোলা আকাশ দেখা হয়নি। তার ভীষণ ভালো লাগলো। মন খারাপ, মনের অশান্তি, দুশ্চিন্তা নিমিষে উধাও হয়ে গেছে যেন। সূচনা উচ্ছ্বসিত নয়নে তাকিয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল। হুট করে তার চোখ গেল একটা গাছের মধ্যে। এটা কাঠগোলাপ গাছটা? তাদের বাড়ির ওখানেও তো আছে। কত ফুল কুড়িয়ে আনতো। তার পছন্দের ফুলের মধ্যে একটা এটা। গাছের নিচে ফুল পড়ে থাকতে দেখে তার এখনো ইচ্ছে করলো একটা দৌড় দিয়ে যে সব ফুল কুড়িয়ে নিয়ে আসতে, কিন্তু ইচ্ছেটাকে ইচ্ছে পর্যন্ত সীমাবদ্ধ রাখলো। সেখানে প্রায় ঘন্টাখানেকের মতো থেকে প্রণয় তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে ইরার জন্য কিছু খাবার নিয়ে আসে। প্রণয় সময় মতো সূচনাকে হোস্টেলে পৌঁছে দেয়। বাইক থেকে নামিয়ে দিয়ে প্রণয় তাকে যেতে বললেও সূচনা যায় না। তার হাবভাব দেখে প্রণয় বুঝতে পারে মেয়েটা হয়তো কিছু বলতে চায়। প্রণয় তাই সহজ গলায় বলে, কি বলবে নির্দ্বিধায় বলে ফেলো। সূচনা একটু অবাক হয়। নির্দ্বিধায় বলতে বললেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না। ইতস্তত করে বলে, আমাকে 2টা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? গ্রামে তো অনেক ছিল। আমি টিউশনের টাকা দিয়েই নিজের অর্ধেক খরচ চালাতাম। এখন ভার্সিটি শেষেও আমার হাতে সময় থাকে। খালি বসে না থেকে যদি টিউশনি করি তো। ভেতরে যাও। সূচনা নিজের কথা পুরো শেষ করার আগে তাকে থামিয়ে দিয়ে প্রণয় একই কথা বলে। সূচনা ফের কিছু বলতে নিয়ে প্রণয় আবারও একই কথা বলে, ভেতরে যাও, পরে কথা হবে। এবার খানিক জোরে বলে প্রণয়। সূচনা আর কিছু বলতে না পেরে চলে আসে সেখান থেকে। প্রণয় আর দেরি না করে সেখান থেকে চলে যায়। সূচনার মনও ক্ষুণ্ণ হয়। পুরো কথা শুনলো না, কিছু বললো না। বিকেলের ভালো মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। রুমে ফিরে এসে খাবারের ব্যাগটা ইরার হাতে ধরিয়ে দেয়। রেগে মেগে হাত থেকে একের পর এক চুড়িগুলো খুলতে থাকে। তার খোপা করা চুলগুলো তন্মধ্যে খুলে পিঠে ছড়িয়ে পড়ে। তখনই খেয়াল করে মেঝেতে একটা শুভ্র রঙ ফুল। সূচনা ভ্রু জোড়া কুঞ্চিত করে মেঝে থেকে ফুলটা হাতে নেয়। চিনতে তেমন অসুবিধা হয় না যে এটা কাঠগোলাপ।
তার ব্রুদয়ের মাঝে ভাঁজ পড়ে। এ ফুল কোথা থেকে আসলো? তার খোপায় কি করে? উত্তর খুঁজতে গেলে মনে হয় প্রণয় দিয়েছে। তাহলে কিভাবে বুঝতে পারলো তার মনের কথা? ছেলেটা কি মানুষের মন পড়তে জানে? আশ্চর্য। শুক্রবারের বিকেলে সময়টা সূচনার ভালো কাটলো। শেষে ওই দিকটা কথাতেই মন খারাপেরা মনে হানা দিয়েছিল। প্রণয় প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেলে রাখলো মেয়েটাকে। ইরার সাথে কথা বলে দেখবে কিনা ভাবতে ভাবতে একদিন কেটে গেল। আজ রবিবার, ভার্সিটিতে নবীনবরণ। সকালে তাড়াতাড়ি উঠে সব কাজ টাজ শেষে তৈরি হয়ে দুজনে বেরিয়ে পড়ছে ভার্সিটির উদ্দেশ্যে। ইরাকে বাসা থেকে ভার্সিটি আসা অব্দি অনেকগুলো ছবি তুলে দিয়েছে সূচনা। অথচ ইরা এতবার করে বলো সূচনাকে রাজি করতে পারেনি তার নিজের ছবি তোলার জন্য। ইরার মনে একবারের জন্য এই খেয়াল এসেই পড়ে, মেয়েটা কি নিরামিষ? আজকালকার মেয়েরা এমন নিরামিষ হয় হয় বোধহয়। না হলে এই মেয়ে কিভাবে আছে? ভার্সিটিতে এক সপ্তাহে তেমন ভালো কোনো বন্ধু না হলেও মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যে একজন অরিন। মেয়েটা দুজনকে দেখেই এগিয়ে আসলো, কুশলাদি করে হাসি মুখেই বলল, আমাদের দুজনকে সুন্দর লাগছে। তোমার শাড়ির সাথে সাজের কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। শেষ বাক্যটি সূচনার উদ্দেশ্য করে মেয়েটা। তার কথা শুনে সূচনা নিজেকে ভালো করে একটু দেখে। তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে? সূচনা মেয়েটার এমন প্রশ্নে নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়, মৃদু সুরে বলে, না আপু, আসলে আমার সাথে চলো। ভার্সিটিতে তো নতুন তোমরা, আসো কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই। অরিন মেয়েটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তার সাথে পরিচয় হয়েছিল প্রথম দিনে। ইরার কোনো একটা কাগজ নিয়ে ঝামেলা হয়েছিল, সেই বিষয়ে অরিন সাহায্য করেছিল। সেই থেকেই পরিচয়। অরিন সূচনা ও ইরাকে নিয়ে যে তার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পুরো ক্যাম্পাসই আজকে নানান রঙে সজ্জিত। সবাই যে যার মতো ব্যস্ত। এতক্ষণে এদের মধ্যে নিজেদের ভিন্ন গ্রহের প্রাণী মনে হলেও এখন মনে হচ্ছে না। ওরা 8 জন একসাথে বসে আছে ক্যাম্পাসে। সবাই মিশুক, মন খুলে কথা বলছে, হাসছে। ওইদিকে স্টেজে একজনের পর একজন বক্তব্য রাখছেন। সূচনা প্রথম কয়েক মিনিট চুপচাপ থাকলেও আস্তে আস্তে সহজ হলো, কথা বলা শুরু করলো। এদিকে ইরা লুকিয়ে সূচনার ছবি তুলে প্রণয়কে হোয়াটসঅ্যাপে পাঠালো। বয়সে ভাই বড় হলেও সম্পর্কটা তাদের বিরালি দূরের। যে যখন পারবে একজন আরেকজনকে জ্বালাবে। ভার্সিটিতে সময়টা ভালো কাটলো। বিপত্তি বাদে দুপুরের পর যখন আকস্মিক বৃষ্টি শুরু হয়। কোনরূপ খবর না দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সেই থেকে ঝুম বৃষ্টি, থামার নাম নেই। ভার্সিটির প্রোগ্রামও এই বৃষ্টির কারণে ঠিকঠাক ভাবে হলো না। এদিকে বাসায় যাওয়ার সুযোগটাও যেন হচ্ছে না। এই ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? রিক্সা বা অন্য কোনো যান পাওয়াও মুশকিল। অরিনরাও বসে আছে। তাদের মধ্যে অবশ্য বাড়ি ফেরা নিয়ে চিন্তা দেখা যাচ্ছে না। এরা টুকটাক কথা বলছে। সূচনার কথা বলতে ইচ্ছে করছে না, মেজাজ খারাপ লাগছে। বৃষ্টির ছাড় শরীর ছুঁয়ে যাচ্ছে বারংবার। বাতাসে তেমন ব্যাগ না হলেও নীলাম্বর ঘন কালো মেঘে আচ্ছন্ন, যার দরুন সন্ধ্যা নানানতেই সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে। কংক্রিটের পিলারে ঠেস দিয়ে বসে চিন্তিত মেয়েটা তপ্ত শ্বাস ফেলে সে তাকিয়ে রইল সামনের দিকে দৃষ্টি রেখে। ভাবতে বসলো আজকে এই অবধি প্রণয়ের সাথে কথা হয়নি তার। প্রণয় জানে তার ভার্সিটিতে এসেছে, কিন্তু এভাবে আটকে তাকিয়ে ধারণা করতে পারবে? নিতে আসবে তাদের? এমন অদ্ভুত ভাবনারা এসে মস্তিষ্কে হানা দিতেই সূচনা নিজেকে খানিক বকলো। উদ্ভট ভাবনা ইদানিং বেশি আসছে মনে। বৃষ্টি কমবে সে অপেক্ষা করতে করতে আরো 2 ঘন্টা পার হলো। অধৈর্য হয়ে ইরাকে বলেই ফেললো সূচনা, চলো বাইরে যেয়ে দেখি রিক্সা বা অন্য কিছু পাই কিনা। ইরার ঘোর আপত্তি বিস্ময় নিয়ে বলে, কি বলছো ভাবি? এই বৃষ্টির মধ্যে তোমার মনে হয় কিছু পাওয়া যাবে? তার উপর আমরা দুজনই মেয়ে। এত বৃষ্টির মধ্যে মানুষজনও নেই রাস্তায়। ভাইয়া রাগারাগি করবে। ইরার বলার পর সূচনাও যেন হুশ হলো। নিজের মাথায় নিজেই ঘাটটা মারলো। কি বোকার মতো কথা বলছে। অফিস টাইম শেষ। বৃষ্টির জন্য অফিস থেকে বের হতে পারছিল না বিদায় অফিসে বসেছিল প্রণয়। এর মধ্যে ইরার ফোন পেয়ে বৃষ্টির মধ্যে সে বাইক নিয়ে ছুটে সূচনার উদ্ভট ভাবনাকে সত্যি করে দিয়ে কাক বেজা হয়ে ভার্সিটিতে প্রবেশ করে প্রণয় এসে সূচনাকে প্রশ্নবিদ্ধ করে, তোমার কাছে ফোন নেই? সূচনা থমথম খেয়ে উত্তর দেয়, আছে তো। এতক্ষণ ধরে অপেক্ষা না করে ফোন দাওনি কেন? সূচনা জবাব দেয় না। প্রণয় ফের প্রশ্ন করে, আর হুট করে একটা ছেলে এসে এভাবে সূচনাকে প্রশ্ন করছে দেখে অরিন সহ বাকিরাও প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রণয় লক্ষ্য করলো কিছু বলে না।
অরিন সূচনার কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে জিজ্ঞেস করে। ছেলেটা কে? তোমাকে এইভাবে প্রশ্ন করছে কেন? অপরিচিত মেয়েটাকে সূচনার কানে এমন ফিসফিস করতে দেখে প্রণয় কান খাড়া করে শুনে অতঃপর নিজেই কণ্ঠ খানিক উঁচু করে জবাব দেয়। প্রশ্ন করছি কারণ আমি তার বর, আমার বউ হয়। উত্তর দিয়ে এই প্রণয় ভার্সিটি থেকে বের হয়। একটা ব্যবস্থা যদি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জানি পাওয়া গেল না। পুনরায় ভার্সিটিতে ফিরে যায়। একসাথে দুজনকে নিয়ে বাইকে যাওয়া সম্ভব না। এমনিতেই বৃষ্টি, তন্মধ্যে ঢাকা শহরের রাস্তা, একটু বেশি বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। সূচনা ইতস্তত করতে করতে বলে, হোস্টেল এখান থেকে 20 মিনিটের মতো দূরত্বে। এক কাজ করুন, ইরাকে দিয়ে আসুন আগে, তারপর আমাকে নিয়ে যান। প্রণয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর ইরাকে আদেশ করেন। আয় তাড়াতাড়ি। ইরাকে হোস্টেলে রেখে সে প্রণয় ফের যায় ভার্সিটিতে। সূচনা আগের জায়গাতেই বসেছিল। প্রণয়কে দেখা মাত্রই উঠে দাঁড়ায়। সামনে এগোতে নিলে প্রণয় হাত দিয়ে ইশারা করে আসতে নিষেধ করে, নিজেই এগিয়ে যায়। হোস্টেল থেকে ইরা ছাতা দিয়ে দিয়েছিল। প্রণয় ছাতাটা সূচনার হাতে দেয়। সূচনার আধভেজা নীল রঙা শাড়ির আঁচলটা দিয়ে নিজের মাথা মুছতে নিলে সূচনা আর চোখে তাকায় একবার, কিন্তু কিছু বলার সাহস পায় না। সূচনা মাথায় ছাতা মেলে দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় বাইকের দিকে। বৃষ্টির বেগ আগের তুলনায় কমলেও এখনো কম না। ভিজে যাচ্ছে যে মেয়েটার কোনো হেলদোল নেই। প্রণয় লুকিং গ্লাসে এক পলক দেখে গম্ভীর স্বরে শুধালো, ভিজে যাচ্ছ, ছাতাটা নিতে বললাম নিলে না কেন? বাইকের উপরে বসে ছাতা কে নেয়? নিজেকে রক্ষা করতে অনেক কিছুই নতুন করতে হয়। এটা বৃষ্টি কোনো জম না যে বেঁচে ফিরবো। হ্যাঁ, বজ্রপাত হলে আলাদা কথা, ওটাতে আমার ভীষণ ভয়। কিন্তু এমনিতে বৃষ্টি তো একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টিতে ভেজার মধ্যে যে কি প্রশান্তি! উফ, অসুস্থ হলে টের পাবে। হলে হবে। সূচনা হেয়ালি করে বলল। প্রণয় আর কথা বাড়ালো না। হোস্টেলে পৌঁছালে সূচনা বাইক থেকে নেমে দাঁড়ালো। প্রণয় লুকিং গ্লাসে তাকিয়ে চুল ঝাড়ছিল নিজের। সূচনা মৃদুস্বরে জিজ্ঞেস করে, এখন চলে যাবেন? না, আজকে তোমার সাথে হোস্টেলেই থাকবো ভাবছি। সূচনা চোখ মুখ শক্ত করে বলল। হোস্টেলে থাকবেন মানে? প্রণয় লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে সূচনার দিকে তাকালো, হেয় স্বরে বলল, হ্যাঁ থাকবো তো। আপনি হোস্টেলে কেন থাকতে যাবেন? বাসায় যাবেন আপনার। জানোই যেহেতু, তাহলে জিজ্ঞেস করছো কেন? প্রণয় বিরক্ত গিয়ে বলল। সূচনা মৃদুস্বরে বলে, আমি জিজ্ঞেস করেছি এখনই যাবেন কিনা সেটা। তো কি করবো এখানে থেকে? ঘাস কাটবেন, ঘাস। মিনমিনিয়ে বলে সূচনা। প্রণয় এক ভ্রু উঁচু করে তার দিকে তাকালে সূচনা মেকি এসে বলে, যান যান, বৃষ্টি বেড়ে যাবে আবার। হ্যাঁ যাবোই তো, যে আবারও এই শার্ট নিয়ে ধস্তাধস্তি করতে হবে। সূচনার কথার মানে বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো। প্রণয় হাত দিয়ে নিজের কাঁধের দিকে সফেদ রঙা শার্টের অংশে লাল হওয়া জায়গাটুকু দেখিয়ে দেয়, মুখ বাঁকিয়ে বলে, শার্টের মধ্যে আলপনা করেছো না? সূচনা কথার পিষ্টে নাক মুখ কুচকে বলে, ওটা আলতা। যাই হোক, ভেতরে যাও। প্রণয় বলা মাত্রই সূচনা যাচ্ছি বলে যাওয়ার জন্য অগ্রসর হয়। পেছনে থাকা প্রণয় তাকিয়ে থাকে তার দিকে। পেছন থেকে তার মনে হয় সূচনার পরনের নীল শাড়িটা যেন তাকে প্রস্ফুটিত অপরিচিত ফুলে পদার্পণ করতে আড়ম্বর। মসৃণ দু হাতে সমানতালে দুলে যাচ্ছে নীল চুড়ি, হাতে লেপটে আছে আলতার লালিমা। অবশ্য বৃষ্টির পানিতে ধুয়ে হালকা হয়ে গেছে খানিক। প্রণয় হেলমেট পরতে পরতে ভিড় করে বলে, বেশি দিন দূরে রাখা যাবে না দেখছি। হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে দুজন ঘুম দিল। জ্বর টর হলো না কারোরই। 3 দিন দিদায় ফেলে রেখে প্রণয় পরের দিন বিকেলে সূচনাকে কল করে টিউশনে করার ব্যাপারে কথা বলতে। ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করে গড়াগড়ি খাচ্ছিল সূচনা। এর মধ্যে ফোনের চিৎকার চেঁচামেচিতে মেজাজ খারাপ হলো তার। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে না দেখে রিসিভ করলো, কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, অসময়ের ফোন দিয়ে বিরক্ত করে কে? হ্যাঁ, আমি বিরক্ত করছি তোমায়? প্রশ্ন আর প্রশ্ন যে করেছে সে কণ্ঠের মালিককে ধরতে সূচনার ব্যাগ পেতে হলো না। ইতিউতি করে বলল, না না, বললে যে অন্য কাউকে ভেবেছিলাম। মিনমিনে গলায় বলে মেয়েটা। প্রণয় এক প্রকার তেতে উঠে বলে, অন্য কেউ মানে? অন্য কেউ তোমার ফোনে কল দিবে কেন? সূচনা এমন কথায় ব্যবচ্ছেকা খেয়ে যায়। থেমে থেমে বলে, আরে আমি 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 তো। প্রণয় কথা শেষ করতে দেয় না। মেয়েটাকে কিছু বলতে না দিয়ে নিজের মতো করে বলে যায়। সূচনা শেষে চুপ করানোর জন্য জোরে সোরে ধমক দিয়ে বসে, যে প্রণয় তব্দ খেয়ে যায়। সেকেন্ড কয়েক চুপ করে থাকে, তারপর বিস্ময় নিয়ে বলে, তুমি আমাকে ধমক দিলে? সূচনা ইতিউতি করতে থাকে। প্রণয় ফের বলে,
স্বামীর সম্মান করতে হয়, আর তুমি হুমকি থামকে দাও। সূচনা দুঃখী দুঃখী গলায় বলে, দুঃখিত স্বামী, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন। এই ভুল আর জীবনেও করব না। যদি আপনি নিজে নিজেই সব ভেবে না নিয়ে আপনার স্ত্রীকে কথা বলতে দেন। সূচনা ঢেস দিয়ে বলা কথা প্রণয়ের বেশ হজম হলো। সে প্রসঙ্গ আর ঘাটল না, গম্ভীর স্বরে বলল, বাজে কথা বন্ধ করো, এবার কাজের কথা শোনো। দুটো টিউশনি ঠিক করেছি, কালকে ভার্সিটি শেষ করে তৈরি হয়ে থেকে আমি নিতে আসবো। রাখি। প্রণয়ের কথা শুনে সূচনা ফট করে শোয়া থেকে উঠে বসে বিস্ময়বিষ্ট হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছেন আপনি? কোনো জবাব আসলো না। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রণয়ের সাথে সাথেই। সূচনা তবুও ফোনটা কানে লাগিয়ে রেখে থম মেরে বসে থাকে, কিছু সময় ভাবতে থাকে, এ ছেলে চমক দিয়ে এত পারদর্শী কেন? পিএইচডি করেছে এর উপর। অবাক ভাব কাটিয়ে সূচনা পাশে শুয়ে থাকা ইরাকে ডেকে ওঠায়। ইরাকে খবরটা দিলে ইরাও খুশি হয়। সে কখন নিজের হাত খরচ নিজে চালানোর জন্য কাজ টাজ করেনি, বাবাই দেয় যা দরকার হয়। আর এখন প্রণয়ও যখন যা দরকার হয় দেয়। সূচনার এই সিদ্ধান্ত তার পছন্দ হয়েছে। সূচনা গ্রামও টিউশনে করতো, সেখানে আরো বেশি করত। তা দিয়ে নিজের হাত খরচের পাশাপাশি নিজের মাকেও কিছু টাকা দিত। এর অবাক লাগে, তারই বয়সের মেয়ে সূচনা, অথচ মেয়েটা স্বাবলম্বী। পরের দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে সূচনা প্রণয়কে কল করলো। প্রণয় জানালো 8 ঘন্টার মধ্যেই চলে আসবে। অপেক্ষা করতে করতে প্রায় 8 ঘন্টা পরই প্রণয় আসে। কল পেয়ে সূচনা দ্রুত বের হয়, ইরাকে বলে। হোস্টেলের বাইরে দাঁড়িয়েছিল প্রণয়, উল্টো ঘুরে ফোনে কথা বলছিল। তার সাথে বাইক নিয়ে আজকে। সূচনা পেছন থেকে প্রণয়ের পিঠে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। প্রথমবারে প্রণয় সাড়া দেয় না। সূচনা আবার একই কাজ করে, কাদের ওই কানটায় খোঁচাখুচি করে। প্রণয় ফোন কানে নিয়ে হাত দিয়ে ইশারা করে এমনটা না করতে। সূচনা শোনে না। ফের একই কাজ করতে গেলে প্রণয় তার আঙ্গুল ধরে ফেলে, অতঃপর হাত ধরে ঘুরিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায়। ফোনের কথা শেষ না অব্দি হাত ধরিয়ে রাখে। ফোন রেখে প্রণয় বিরক্তিতে অসহ্য রকমের শব্দ করে শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা, বাচ্চামো করছো কেন? সূচনা মনক্ষুণ্ণ হয় প্রণয়ের অভিব্যক্তিতে। সে মন খারাপটুকু গিলে বলল, শার্টে ময়লা ছিল, প্রথমে হাত দিয়ে ঝাড়লেও যায়নি, সেজন্য খুঁটে দেখছিলাম। প্রণয় দমে দেয়। তার রাগ দেখেছে ভেবে অনুশোচনা হয়। ক্ষীণস্বরে শুধায়, সরি। সূচনা মাথা নাড়ায়। প্রণয় ক্ষীণস্বরে জিজ্ঞেস করে, ময়লা গেল শার্টের আর কি? সূচনা মাথা উঁচিয়ে প্রণয়ের কাঁধের দিকে তাকায়। এখন একটুখানি ময়লা রয়ে গেছে দেখে ফের হাত দিয়ে জেরে দেয়। প্রণয় অদর বাকি আসে, মুখে কথা বলবে না, আবার কথা শোনা হচ্ছে। সূচনার জন্য 2টা স্টুডেন্ট পেয়েছে প্রণয়, একটা ছেলে একটা মেয়ে। একই বাসায়, দুজন একই বিল্ডিং এ থাকে। সূচনা পড়াতে গেলে দুজন একই সময় একসাথে পড়িয়ে আসবে, যেহেতু দুজন একই ক্লাসের। অন্তিম আর তিথি দুজনে ক্লাস 7-এ পড়ছে। সূচনা দুজনের সাথে পরিচিত হয়েছে, তাদের মায়েদের সাথে পরিচিত হয়েছে। আগামীকাল থেকে পড়াতে আসবে। তাদের সাথে পরিচিত হয়ে কথাবার্তা শেষ করে সেখান থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা নামবে সময়। বিকেলের শেষ ভাগে টঙ্গের দোকান হতে 2 কাপ চা পান করে সূচনাকে নিয়ে রিকশায় চেপে ফের রওনা হয় হোস্টেলের উদ্দেশ্যে। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা এই সময়টা একটুখানি নিশ্চুপ নীরব থাকে। কোলাহল আছে, তবে পরিমাণে একটু কম। যার যার মতো করে নিজ গন্তব্যে রওনা হয়েছে মানুষ। এখানে কারোর দিকে তাকানোর সময়ই নেই যেন। সূচনা উৎসুক দৃষ্টিতে সবকিছু তাকিয়ে দেখছিল। প্রণয় তখন আর চোখে তাকিয়ে দেখছিল তাকে। বিয়ের একদিন আগেও তার এই মেয়ের উপর রাগ উঠছিল, এ ভেবে যে মেয়েটা বিয়েতে রাজি হলো কেন। অথচ আজকে মনে হচ্ছে রাজি না হলে এই মেয়েকে হাতছাড়া হয়ে যেত। কিন্তু এই মেয়ে তো হাতছাড়া হওয়ার মতো না, তুলে নিয়ে এসে বিয়ে করার মতন। সূচনা প্রণয়ের দিকে দৃষ্টি রাখলে দেখলো প্রণয়ের দৃষ্টি আগে থেকে তার উপরেই নিবিদ্ধ, কিন্তু অন্য সময়ের থেকে কিছুটা অন্যরকম। সে চাহনি, তার অস্বস্তি হলো। ইতিউতি করে জিজ্ঞেস করলো, তাকিয়ে আছেন কেন? প্রণয়ের টনক নড়ে ওঠে, ঘুর ভেঙে যায়। তৎক্ষণাৎই দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, তাকিয়েছিলাম না। সূচনা আপত্তি করলো, বলল, মিথ্যা কথা, আমি দেখলাম তো, এত অবুঝ না। তাহলে তো তাকিয়ে আছি কেন তা বুঝে যাওয়ার কথা। সূচনার কথা আর পিছতে বিড়বিড় করলো প্রণয়। কয়েক সেকেন্ড চুপ থেকে সূচনা প্রণয়ের কানের কাছে এসে মৃদুস্বরে বলল, বুঝি এত সুন্দর মেয়ে পাশে বসা থাকলে অমন প্রেমময়ী দৃষ্টিতে তো তাকাবি। প্রণয় ফট করেই তাকালো সূচনার দিকে। সূচনা এক ভ্রু উঁচু করে ফের জিজ্ঞেস করলো, কি ঘটনা, সত্যি না? প্রণয় জবাব না দিয়ে সূচনার বলার ভঙ্গিমায় সশব্দে হেসে দিল। তার পাশাপাশি সূচনা হাসছে। অপরান্তের শেষ প্রহরে
রিকশায় চড়ে একজোড়া কপতি যেন উল্লাসে মেতেছে। লোকে দেখে ভাববে তারা প্রেমিক প্রেমিকা, অথচ তারা একে অপরের প্রণয়ের ডোরে বাঁধা পড়েছে। ইরাপতি, দাঁড়াও তো। হীরা ক্যাম্পাসে পা রাখা মাত্রই পেছন থেকে কেউ ডেকে উঠলো তাকে। এই সম্বোধন যে করেছে ইরা একটু একটু চেনে তাকে। ডাক শুনে ইরা পেছনে ঘুরে তাকায়। সূচনা আজ ভার্সিটিতে আসেনি। গত রাত হতে তার জ্বর। গত সপ্তাহে তারা তাদের নতুন বাসায় উঠেছে। টানা কাজ করায় দখলে হয়তো জ্বর উঠেছে সূচনার। এদিকে সামনের সপ্তাহে ইনক্রোস পরীক্ষা। এই সময়ে দুজনে যদি ভার্সিটিতে না আসে তাহলে তো হয় না। এরা লক্ষ্য করেছে লম্বাটে সুদর্শন মুগ্ধ নামের ছেলেটা কিছুদিন যাবৎ তার পিছু নিয়েছে। ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে এই ভার্সিটিতে। ইরার আশেপাশে যখন সূচনা না থাকে ছেলেটা ও তখন ইরার সামনে আসে, যেমন এখন। ইরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধ এগিয়ে আসে তার দিকে। চুলে হাত বুলিয়ে সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়ায়। ইরা মনোযোগের সহিত সব খেয়াল করে। করে তাকিয়ে থাকবেন না, আশেপাশের মানুষ মনে করবে মেয়েটা নির্ঘাত নির্লজ্জ, যে চোখ দিয়েই ছেলেটাকে গিলে খাবে। এমন বাক্যে ইরার টনক নড়ে ওঠে। মুগ্ধর মুখের দিকে তাকায়। মুগ্ধর ঠোঁট জুড়ে বিধ্বস্ত হাসি। এরা লক্ষ্য করেছে ছেলেটা যখনই তার সামনে এসেছে হাসি মুখে এসেছে। হাসতে তাকে দারুণ লাগে। এখনো তাকিয়ে আছেন? এরা দ্রুত গতিতে চোখ জোড়া সরিয়ে নেয়। ভারী লজ্জা লাগছে তার। সে এমন হাঁ করে তাকিয়েছিল কেন? আশ্চর্য। ইরা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এভাবে ডাকাডাকি কেন করেন? মানুষ কি মনে করবে? আমি আমার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে আপনাকে ডাকি, মানুষের কি তাতে? গা ছাড়া ভাব নিয়ে বলল ছেলেটা। ইরা ইতস্তত করে বলল, আমার থেকে কি চাই আপনার? রোজ রোজ না ডেকে একদিন বলে দিলেই তো হয়। মুগ্ধ ব্রুজরা কুঞ্চিত করে বলল, বলে দিব? বলে দিন, এভাবে আর ডাকাডাকি করবে না। ওকে, শুনুন তাহলে। ইরা চোখ জোড়া এবার ভালো করে মুগ্ধতে নিবেদ্য করে। মুগ্ধ মুখ গম্ভীর করে বলে, শুনুন ভালো করে, কান খাড়া করে। এরা মনোযোগ দিল ভালো করে। মুগ্ধ মুখটা গম্ভীর করে কিছু বলতে নিয়েও সে কথা আর বলল না। দৃষ্টি সরিয়ে নিয়ে হেউ সরে বলল, না বলবো না, আপনি নিতে পারবেন না, ছোট মানুষ। কথাটা ইরার গায়ে লাগলো। মুগ্ধকে এক প্রকার জোর করলো। আমি ছোট মানুষ না, যা বলার স্পষ্ট ভাবে বলুন। কি চাই আমার থেকে? আপনাকে চাই। মুগ্ধ সাবলীল ভাবে বলে দেয়। এরা সত্যি সত্যি তব্দ খেয়ে দাঁড়িয়ে থাকে। টু শব্দ করতে পারে না কোনো। মুগ্ধ ইরার উপর খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আগেই বলেছিলাম নিতে পারবেন না, বাচ্চা মেয়ে। ইরা এবারও কোনো কিছু বলার মতো খুঁজে পায় না। মুগ্ধ তাকে পাশ কাটিয়ে চলে যায়। সেদিন আর সবগুলো ক্লাস করাই হয় না ইরার। 2টা ক্লাস করে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে। তার অস্বস্তি হচ্ছে, অস্থির অস্থির লাগছে। মুগ্ধর ওই কথার পৃষ্ঠে প্রতিক্রিয়া দেখাতে পারলো না কেন তা ভেবে আশ্চর্য হচ্ছে। গ্রামও তো কেউ চোখ তুলে তাকালো, কত কথা শুনিয়ে আসতো, তাহলে আজকে পারলো না কেন? এরা বাসায় ফিরে দেখলো সূচনা রান্না বান্না করে নুরাইয়ার সাথে দুপুরের রান্নার সাহায্য করছে। নুরাইয়া বারবার নিষেধ করেছে জ্বরের শরীরে কাজ করতে হবে না, শুয়ে থাকো। সূচনা যায়নি। তার নাকি একা একা রুমে পড়ে থাকতে ভালো লাগে না। নুরাইয়া বাধ্য হয়ে বলছেন, তাহলে এখানে বসে ফিরে পেতে। বসে থাকতে বলল। মেয়েটা খালি বসে থাকে না, ধমক দিয়েও টুকটাক কাজ করছে। শাশুড়ি কাজ করছে আর ছেলের বউ হাতে হাত তুলে বসে আছে। ব্যাপারটা সূচনার কাছে মোটেও ভালো লাগছিল ওটা। এরা বাসায় ফিরে সুজা নিজের রুমে চলে যায়। তার মুখ দেখে সূচনার কিছুটা সন্দেহ হয়। এমনিতেও গত কয়েকদিন ধরে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে, ইরাকে জিজ্ঞেস করবে করেও করা হয় না। হোস্টেলে এইসব বিষয় নিয়ে আলোচনা করা যায় না। তন্মধ্যে হোস্টেল থেকে আবার এই বাসায় এসেছে, সব ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়নি। 1 সপ্তাহ ধরে সূচনা পড়াতে যাচ্ছে তার অন্তিমদের বাসায়। রান্নাঘরের কাজটা সব সেরে সূচনা নিজের রুমে আসে। প্রণয় অফিসে। এহতেম সাহেব গিয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রামে যে ছোট ব্যবসাটা আছে সেটা সামলানোর দায়িত্ব ওনার ভাগ্নেকে দিয়েছেন। তাকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন। প্রণয়কে বলেছিলেন, কিন্তু প্রণয় সাফ জানিয়েছে, নিজে পড়াশোনা করেছি কষ্ট করে, নিজেই কিছু করব। রুমে এসে সূচনার মনে পড়ে তার ইরার সাথে কথা বলা দরকার। সে উদ্দেশ্যে ইরার রুমে যায়। ইরা গোসল সেরে বেরিয়েছে সবে। সূচনাকে দেখে জিজ্ঞেস করলো, ভাবি তুমি এখানে যে? কথা ছিল একটু। জরুরি কিছু? হ্যাঁ জরুরি, বসো। ইরা বিছানায় সূচনার কাছে যে বসে। সূচনা ঠান্ডা মাথায় সুন্দর করে জিজ্ঞেস করে, মুগ্ধ নামের ছেলেটাকে তুমি চেনো ইরা? ইরা আটকে ওঠে। এমনিতে মুগ্ধর বলা কথাগুলো সে ভিত ছিল।
ভীত হলেও সে মিথ্যা বলে না, সত্যি কথাই বলে। আমি তেমন ভাবে চিনি না ভাবি, এটুকু জানি যে উনি আমাদের ভার্সিটিতে পড়েন, অনার্স ফাইনাল ইয়ারে, অরিন আপুদের সাথে। তুমি যখন আমার সাথে না থাকো উনি তখনই আমার সামনে আসে, আজকেও এসেছিলেন। আমি বলেছি যে রোজ রোজ এভাবে বিরক্ত না করে যা বলার একদিন বলে দিলেই হয়। তারপর তারপর উনি বললেন যে তোমাকে পছন্দ করে। এরা বিস্ময় নিয়ে তাকায়, থেমে থেমে বলে, তুমি জানো? আমার সাথে কথা হয়েছে। কবে? সপ্তাহ 2 হবে। আমার সাথে কথা বলেছিল ভার্সিটিতে। ও, তুমি তাকে পছন্দ করো? হীরা চকিত নয়নে তাকালো। এই প্রশ্নের উত্তর তার জানা নেই, উত্তর দিতেও পারে না। সূচনা উত্তরের অপেক্ষা করে না, হয়তো বুঝতে পারে হীরার অবস্থা। সময় খুব দ্রুতই কেটে যায়, এটা জানা থাকলেও সূচনার কাছে মনে হয় বিয়ের পর 1.5 মাস খুব দ্রুত কেটে গেছে। তার এখনো মনে হয় সেদিনও তো সে ছোট্ট একটা মেয়ে ছিল, যার দুনিয়া ছিল তার মা, সব দায়িত্ব ভালোবাসা সব তার জন্যই ছিল। অথচ এখন তার আরো একটা পরিবার আছে, শ্বশুর শাশুড়ি ননদ, আর সবচেয়ে বড় দায়িত্ব স্ত্রী হওয়ার দায়িত্ব। সে এখন কারো স্ত্রী, জীবন সঙ্গী। হুট করে বিয়ে হলেও এই 1.5 মাসে মনের দূরত্ব গুছেছে বেশ, শুধু শরীরেই দূরত্ব। সূচনা যতবারই ভেবেছে সেই দূরত্ব কমানোর কথা, ততবারই ঘাবড়ে গিয়েছে। অস্থিরতা, অস্বস্তিতে মন মস্তিষ্ক বিষিয়ে উঠেছে। অতঃপর সে ভাবনা বাদ দিয়েছে। সে বাদ দিলেও প্রণয় কেন বাদ দিয়ে রেখেছে? প্রণয় নিজ থেকেও এগিয়ে আসেনি, এক বিছানায় থাকা সত্ত্বেও তেমন ভাবে কখনো স্পর্শ করেনি। এই 1.5 মাসে হাত ধরা আর জড়িয়ে ধরা ছাড়া কিছুই হয়নি। কি আজব! সূচনার ভীষণ বিরক্তি লাগলো নিজের উপর। গোসল সেরে এসে ব্যালকনিতে এসে বসেছিল সে। দোতলা বিশিষ্ট বাড়ি, সূচনার দোতলাতে থাকছে। একতলার একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, আর এটা এখনো খালি। সূচনার নিজের রুমের সবচেয়ে পছন্দের জায়গা এই ব্যালকনিটাই, তার ভীষণ পছন্দ হয়েছে। সূচনা ঠিক করেছে ব্যালকনিতে কিছু গাছ রাখবে, কয়েকটা ফুল গাছ, মানি প্ল্যান্ট। প্রণয়কে বলেছে এনে দিতে। প্রণয়ের কথা মনে হতে সূচনার মনে আবারও সে চিন্তারা এসে হানা দিল। বসা থেকে উঠে সূচনা রুম হতে নিজের ফোনটা নিয়ে আসলো। ভাবলো প্রণয়কে কল করবে, কিন্তু করলো না। তার এই মুহূর্তে মনে হতে লাগলো দুস্থ প্রণয়েরই। এত ভদ্র হতে কে বলেছে? সূচনা কল লিস্টে যে প্রণয়ের নাম্বারটা খুঁজে বের করলো। প্রণয়ের নাম্বার সে সেভ করেছে বাজে ছেলে নাম দিয়ে। নামটা দেখে মৃদু হাসে মেসেজ অপশনে যে ছোট একটা বার্তা পাঠালো। এত ভদ্র হতে কে বলেছিল বাজে ছেলে? বাজে ছেলে তো বাজে কাজ করবে, আর আপনি বউ রেখে ভদ্র হয়ে ঘুরছেন। মেসেজ পাঠিয়ে সূচনা খানিক ভীত হলো, বিব্রত হলো। এমন মেসেজ পাঠানোটা কি তার ঠিক হয়েছে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবনার মধ্যে নুরায়ার কণ্ঠ কানে আসে সূচনা। নুরায়া ব্যালকনির দরজায় দাঁড়িয়ে শাসনের স্বরে বলেন, এমনিতে জ্বর উঠেছে, তার মধ্যে ভেজা চুল নিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছে কেন? ঘরে আসো। নুরায়ার কথা শুনে সূচনার হাত আপনা আপনি তার চুল স্পর্শ করলো। হ্যাঁ, চুল ভেজা, ভালো করে মোছা হয়নি। জ্বর বাড়ছে বোধহয়, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। সূচনা ব্যালকনি থেকে তখনই রুমে আসলো। নুরায়া সাথে করে নিয়ে গেলেন খাওয়ার জন্য। দুপুরে অল্প একটুই খেলো সে। ওষুধ খাওয়ার কথা বললো, মেয়েটা ভুলে গেল। বিছানায় পিঠ লাগাতে চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে আসলো। সন্ধ্যায় খানিক আগে রুমে কারো উপস্থিতি টের পেল, তার ঘুম ভাঙলো। চোখ পিটপিট করে মেললো, দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই খুলতে ব্যস্ত প্রণয়। সূচনা উঠে বসলো কষ্ট করে, মাথা ভার হয়ে আছে তার। জ্বর কমেনি, উল্টো বেড়েছে। তাকে উঠতে দেখি নিজের কাজ করতে করতে প্রণয় বলল, মা বললো তোমার জ্বর উঠেছে। সূচনা নিরুত্তর রইল। প্রণয় জিজ্ঞেস করলো, ঘুমিয়েছো কখন? দুপুরে। মেয়েদের জবাব দিল সূচনা। প্রণয়ের কাছে মনে হলো মেয়েটা ফিস ফিসে জবাব দিয়েছে। প্রণয় খানিক রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছো? বেশ, এতটুকু যথেষ্ট ছিল রাগের মাত্রা বাড়ানোর জন্য। প্রণয় ড্রেসিং টেবিলের সামনে থেকে চোখের পলকই যেন সূচনার সামনে এসে দাঁড়ালো, যাতে দাঁত নিষ্পেষণ করে বলল, তা খাবে কেন? আস্তে কথা বলো কেন আজকে? হ্যাঁ, গলায় জোর নাই? থাকবে কিভাবে? অসুখ হয়েছে, অসুখ হলে যে ওষুধটা খেতে হবে সেটা জানো না তুমি? সূচনা ভারী বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। কি বলবে বুঝে উঠতে না পেরে করুণ চাহনি নিক্ষেপ করে। তাতে কাজে হয়। প্রণয় খানিক নরম হয়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওঠো, হাত মুখ ধুয়ে ভারী কিছু খাবার খেয়ে তারপর ওষুধ খাও। সূচনা হাঁপ ছাড়ে, মাথা দুদিকে নাড়িয়ে গা থেকে কাঁথা সরিয়ে উঠতে নিলে বিপত্তি বাদে। ঘুমালে শারীরিক অবস্থা নিশ্চয় খুব ভালো থাকে না। তার বিব্রত বোধ দূর হয় প্রণয়ের বাক্যেই। লজ্জা পাওয়ার কিছু নাই, আমি পাশের বাড়ির আন্টির ছেলে না। ওঠো তাড়াতাড়ি। প্রণয় সোজাসাপটা কথা বলে ইদানিং, যে কথাগুলো সূচনাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। সূচনা অবশ্য অভ্যাস করেছে প্রণয়ের সোজাসাপটা কথাগুলো সহজভাবে হজম করে নিতে।
সূচনা হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো প্রণয় ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সূচনা হাতের তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে যায়, প্রণয়ের পাশে যেয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়ালে সাথে সাথে ধমকা হাওয়া সমস্ত চুলে ঠান্ডা করে দিয়ে যায় যেন। সূচনার শরীরে কাঁপন ধরে। না, ওষুধ বোধহয় খেতেই হবে, জ্বর ভালোই আছে। প্রণয় কথা শেষে ফোন কান থেকে নামিয়ে সূচনার দিকে তাকালো। সূচনার মুখ শুকনো দেখাচ্ছে। প্রণয় জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন আবার? কিছু খেয়ে আসো। সূচনা কথা শুনে প্রণয়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অনাকাঙ্ক্ষিত ভাবে প্রণয়ের চোখ জুড়ে সূচনার মুখ হতে নেমে আসে সূচনার উদরে। শাড়ি সরে গিয়ে সেখানটা খানিক উন্মুক্ত। প্রণয় সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারে না। দৃষ্টি অন্যরকম হয়, তার কেমন ঘোর লেগে যায়। সূচনা খেয়াল করতে সাথে সাথে শাড়ি ঠিক করে নেয়। প্রণয়ের ঘোর কাটে, চোখ সরিয়ে নেয়। সূচনা মুখ বাঁকিয়ে মৃদু স্বরে আওড়ায়, বাজে ছেলে আমি শুধু শুধু বলেছি। নিচু স্বরে বলল, প্রণয়ের কানে পৌঁছে সে সূচনার আরেকটু গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তুমি দেখালে দোষ না, আমি দেখালেই দোষ। আমি কি ইচ্ছে করে দেখিয়েছি? আমি কি ইচ্ছে করে দেখেছি? কে জানি পুরুষ মানুষের কি বিশ্বাস আছে, তার উপর আপনি হচ্ছেন বাজে ছেলে। সূচনার এই কথার পৃষ্ঠে প্রণয়ের গলার স্বরে পরিবর্তন এলো। সূচনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, বলছো তাহলে বাজে ছেলের তো বাজে কাজ করতেই হয়। সূচনা খানিক ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের নেই ঘুর লাগানো। প্রণয়ের দুহাত সূচনার কোমর স্পর্শ করতে সূচনার সমস্ত শরীর যেন জমে যায়, হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। সূচনা আঁখি জোড়া বন্ধ করার আগে দেখে প্রণয় তার মুখটা এগিয়ে আনছে তার দিকে। সূচনা সেই মুহূর্তে আঁখি জোড়া খিচে বন্ধ করে নেয়। অতঃপর ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ পেয়ে শরীরে ঝংকার ওঠে। সম্বিত ফিরে তখন যখন দুহাতে ঠেলে সরিয়ে দেয় প্রণয়কে, খানিক উত্তেজিত হয়ে বলে, আপনি আমার অসুস্থতার সুযোগ নিচ্ছেন। অনুমতি নিলে কে আমি সম্মতি দিতাম না? প্রণয়ের যখন খেয়াল হয় তখন নিজের উপর ঈষৎ রাগ হলো। সূচনার কথাটা যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে। তার প্রচন্ড রাগ হয়, চোখ দুটো মুহূর্তেই আরক্তিম হয়। সূচনাকে ছেড়ে দিয়ে বড় বড় কদমে সেই স্থান হতে প্রস্থান করে। পেছনে সূচনা ফেল ফেল চোখে তাকিয়ে থাকে, বুঝতে পারে না একটু আগে যা হয়েছিল তা ভুল ছিল নাকি সে যা বলেছে তা ভুল ছিল। পরের দিন সূচনার ঘুম ভাঙে বেশ বেলা করে। চোখ খুলে তাকালে চোখে আলো লাগতে মাথা ঝিম ধরে উঠে। দু হাত দিয়ে চুল খামচে ধরতে কপালে তাকা আধ ভেজা রুমালটা হাতে লাগে। ভ্রুদয়ের মাঝে তার ভাঁজ পড়ে, শরীর দুর্বল লাগছে ভীষণ। কোনো রকমে উঠে বসে কপাল থেকে রুমালটা সরায়। বেডের পাশের ছোট টেবিলের উপর মাঝারি সাইজের বাটিতে পানি দেখে সূচনা বোঝার চেষ্টা করে। মাথা খাটিয়ে এতটুকু ধারণা করে রাতে হয়তো তার জ্বর বেড়েছিল, তারপরে জলপট্টি দিয়ে দিয়েছে কেউ। এর মধ্যে নুরায়া রুমে আসলেন। সূচনার কাছে আস্তে আস্তে উদ্গিন্ন গলায় জিজ্ঞেস করলেন, শরীর কেমন এখন? জ্বর কমেছে একটু? সূচনা মাথা উপর নিচ করে জানান দিল কমেছে একটু। নুরায়া হাউতাস করতে লাগলেন, বললেন, দুপুরে কত করে বললাম ওষুধটা খেয়ে নিও, খাওনি। এদিকে রাতেও এত জ্বর বাড়লো, ছেলেটাও না কাউকে ডাকেনি, একা একাই মাতব্বরি করেছে। আমায় ডেকে দিলে কি হতো? ছেলে মেয়ে বড় হয়ে গেলে এমন ভাব করে যেন সব তারাই বোঝে। সূচনার বুঝতে বাকি রইল না সে কেউটা যে প্রণয়। এদিকে নুরায়াকে হাউ হতাশ করতে দেখে সূচনা কিঞ্চিত হাসলো। তার জ্বর হলে তার মাও এমনই করত। মায়ের কথা মনে পড়া সূচনার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো মুহূর্তে। নুরায়ের চোখ এলো না তা। বেশ নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? খারাপ লাগছে? সূচনা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, খারাপ লাগছে না, আসলে আম্মুর কথা মনে পড়ছিল। নুরায়া এমন জবাবে খানিক হাসলেন, হাসি বজায় রেখেই বললেন, পোকামি, তাই বলে কাঁদতে হবে? হাবাকে কল করো, কথা বলো, মন হালকা হবে। আর আমি তো আছি, তুমি আমার ছেলের বউ তো কি হয়েছে, আমি তো তোমার মায়ের মতোই। সূচনার চোখ আবারও ছলছল করে উঠল। কি ছোট্ট বাক্য একটা, আমি তো আছি। অথচ এর ভাবার তো গভীর যদি সত্যি থাকে। এমন ভাবে বলে বর্ষা দেওয়ার মতো মানুষ সূচনা তার জীবনে বলতে গেলে পায়নি। এক মা ছাড়া তার পুরো দুনিয়ায় কেউই ছিল না, কেউ ভরসা দেয়নি, মাথায় হাত রাখেনি। সূচনা মৃদুস্বরে বলে, শাশুড়ি তো মা হয় না আম্মা। মানুষের মুখে এই কথা শুনে শুনে আমি অনেক ভয় পেতাম, যদি সত্যিই অন্যদের মতো শাশুড়ি হয় আমার। কিন্তু আপনার মতো শাশুড়ি যে হয় সেই কথা তেমন কেউ বলেনি কখনো। নুরাই আবারও হাসলেন। সূচনার কাছে বসে তার এক হাত দিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মুদ্রার এপিট আর ওপিট কিন্তু এক হয় না।
এক পিঠে যদি অমন দজ্জাল শাশুড়ি থাকে, অন্য পিঠে আমার মতো শাশুড়িয়া থাকে। অবশ্য আমিও অত ভালো না, এত প্রশংসা করতে হবে না। আর শাশুড়ি মা হওয়ার দরকার কি? মা তো মাই, আর শাশুড়ি তো শাশুড়ি। যে যার জায়গা থাকবে, বুঝেছ? এবার ওঠো, বেলা হয়েছে অনেক। উঠে হাত মুখ ধুয়ে খেয়ে ওষুধ খাও। এমনিতে ছেলে আমার রেগে আছে দেখলাম। প্রণয়ের রেগে থাকার কথাগুলো সূচনার গতকালকের কথা মনে পড়ে। নিজের উপর ফের রাগ চেপে বসে। গতকাল বেশ চিন্তা ভাবনার পর বুঝতে পারে দোষটা আসলে তারই। তার উচিত হয়নি ওই সময় অমন কথা বলা। বোঝার পর থেকে সে চেষ্টা করছে প্রণয়ের সাথে কথা বলার, কিন্তু নাচরবন্ধা প্রণয় মুখ দিয়ে টু শব্দ করছে না, যেন মনোব্রত পালন করছে। দেখো না দেখার ভান করে কি সুন্দর এড়িয়ে যাচ্ছে। সূচনা মূলত প্রণয়ের দৃষ্টি আকর্ষণ করতেই ওষুধ না খেয়ে শুয়েছিল। ভেবেছিল হয়তো জোর করে খাওয়াবে, কিন্তু তেমন কিছুই হয়নি। টেবিলে ওষুধ আর পানির গ্লাস রেখে কানে ফোন ধরে গম্ভীর গলায় বলেছে, ওষুধ না খেয়ে অসুখ বাঁধানোর পরিকল্পনা যদি থাকে তাহলে যেন বাপের বাড়ি যায়। যে অসুখ বাঁধালে তার জন্য আমি অযথা কোনো টাকা পয়সা নষ্ট করব না। ব্যাস এতটুকুই। সূচনার মনক্ষুণ্ণ হয়, আঘাত পায় ভীষণ। ওষুধ আর নেয় না। প্রণয়ও কোনো প্রকার জোর করে না। সেসব ভেবে সূচনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, লাভটা কি হলো? আপনারই তো রাত জেগে সেবা করতে হলো। সূচনার বাকি দিন কাটে শুয়ে বসেই। ইরা কিছু সময় তার সাথে কাটিয়ে নিজের রুমে চলে গেছে। মুগ্ধর কথা আর আজকে তুলেনি সূচনা, তবে ইরাকে দেখে মনে হয়েছে কোনো বিষয় চিন্তিত সে। মুগ্ধর সাথে কিছু চলছে কি? সূচনা ভেবেছিল জিজ্ঞেস করবে, কিন্তু করেনি। আর সন্দেহের ভিত্তিতে এইসব বিষয় নিয়ে এগোনো যায় না, কিন্তু তাকে এত কিছু ভাবতে হয় না। আর ইরা সূচনার রুম থেকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে আসে। নত মস্তিষ্কে নিচু কণ্ঠে বলে, আমার একটু কথা ছিল ভাবি। সূচনা সহজভাবেই বলে, বসো, কি কথা বলো। ইরা শুরুতে আমতা করে, কিভাবে বলবে কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারে না। তার এমন অবস্থা থেকে সূচনা তাকে সহজ হতে বলল, ঠান্ডা হও, এত ইতস্তত করতে হবে না, সহজভাবে বলো কি হয়েছে। ইরা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়, মৃদুস্বরে বলে, তোমার তো মুগ্ধর সাথে কথা হয়েছে, তাই না? ও ছেলে হিসেবে কেমন? সূচনার কপালে ভাঁজ পড়ে। এটা কেমন প্রশ্ন? সে কিভাবে জানবে মুগ্ধ কেমন ছেলে? সে ভ্রুকুটি করে বলল, আমি কিভাবে জানবো ইরা? মুগ্ধর সাথে আমার কথা হয়েছে একদিন। নিজ থেকে কথা বলেছিল তোমায় পছন্দ করে সেটা বলতে। হ্যাঁ, ভদ্রভাবেই কথা বলেছে, কিন্তু এর দ্বারা তো বোঝা যায় না ছেলে হিসেবে কেমন। আচ্ছা, কেন জিজ্ঞেস করছো? ভাবি আমি এটা বলতে পারে না, উসকুস করে। এবার সূচনা নিজ থেকেই বলল, দেখো ইরা, এই সময়টাতে মুগ্ধর মতো হয়তো কয়েকজনই আসবে। কেউ থাকতে আসবে, কেউ বা এমনি এমনি সময় নষ্ট করতে। জরুরি না যে তোমার সবার কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। জরুরি এটা যে কে শেষ পর্যন্ত থাকবে। যে থাকবে তুমিও তার হয়েই থাকবে। মুগ্ধ অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কয়দিন পর চাকরি বাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে। সময়ের ব্যাপার। তোমার হাতেও এখনো মোটামুটি ভালো সময় আছে, অন্তত অনার্স শেষ হওয়া অব্দি। সুতরাং এখন এসব চিন্তা ভাবনা বাদ দাও। তাকেও বলবে এসব চিন্তা ভাবনা তোমার মাথায় দিয়ে মাথাটা যেন নষ্ট না করে। নিজের পড়ালেখায় ক্যারিয়ারে মন দিতে বলো, আর তোমাকেও তোমার মতো ছেড়ে দিতে। ইরা প্রসন্ন হয়। তার প্রশ্নের জবাব সে পেয়ে গেছে। সূচনাকে জড়িয়ে ধরে হাসি মুখে বিকেলের শেষ প্রহর ব্যালকনিতে দাঁড়িয়েছে সূচনা। আজকে অন্য দিনের তুলনায় বাতাস বেশি, জ্বর খানিক কমেছে তার। প্রণয়ের অফিস থেকে ফেরার সময় 5:30। এখন সময় প্রায় 6টা, অথচ ফেরার খবর নেই। সূচনা কল করেছিল বার দুয়েক, কিন্তু রিসিভ করেনি কেউ। করবে কেন? কল রিসিভ করলে তো কথা বলতে হবে, আর কথা তো সে বলছে না, সেজন্য ইচ্ছে করে রিসিভ করছে না। সূচনার এমনই মনে হলো। কল করলো না আর। প্রণয় সেদিন অফিস থেকে ফিরলো 7টার সময়। এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একেবারে রুমে আসলো 9টার দিকে। সূচনা আগে ভাগে কাজ সব সেরে রুমে আসে। প্রণয় আসার পর থেকে সেবার কয়েক চেষ্টা চালিয়েছে কথা বলার, কিন্তু প্রণয় তাকে পাত্তাই দেয়নি, যেন দেখেও দেখেনি। সে যে সাহস করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে যে সাজগুজ তার অপছন্দ, অথচ এই ছেলের জন্য সেজেগুজে বসে আছে, ছেলেটা একবারও খেয়াল করলো না, ভালো করে তাকালো না পর্যন্ত। এই জন্যই বলে হারিয়ে আফসোস করতে নেই। গতকাল ব্যাঘাত ঘাটিয়ে আজকে নিচ থেকে যাচ্ছে। গতকালকে তার বলা ওই কথার পর এ ছেলে যে নিচ থেকে তার ধারে কাছেও ঘেসবে না,
সে সম্পর্কে সূচনা নিশ্চিত, কিন্তু কোনোভাবে রাগ তো ভাঙাতে হবে। বোকা মেয়ে যেহেতু করেছে, এখন তো একটু বেহায়া হতেই হবে। অবশ্য হয়েই যায়, তার নিজের বরই তো। চিন্তা করতে করতে সূচনা হেসে ফেলে শব্দ করে। ব্যালকনিতে তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল প্রণয়। হাসি শব্দে সে পেছনে তাকায়। সূচনাকে দেখা মাত্রই মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে ফের সামনে ঘুরে তাকায়। সূচনা পেছনে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে তার পাশে গেছে দাঁড়ায়। প্রণয় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সূচনা মিনমিনে গলায় বলল, কি সমস্যা আপনার? চোখে পট্টি বেঁধেছেন, দেখেও না দেখার ভান করছেন যে? প্রণয় ডান দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলে, দুঃখিত, আমি কাউকে দেখছি না। চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছি আর বলছেন দেখছি না? চোখের সমস্যা হয়েছে, গুরুতর সমস্যা। এই চোখ তোমাকে ছাড়া বাকি সবাইকে দেখতে পাচ্ছে, শুধু তোমাকে দেখতে পাচ্ছে না। এমন হচ্ছে কেন বলো তো? অবশ্য ভালোই হয়েছে, অন্তত কোনোভাবে তোমার সুযোগ তো নিতে পারবো না। রেস দিয়ে বলা কথা সূচনার বেশ হজম হয়। বুঝতে পারে ওই কথার জন্যই সাহেবের এত রাগ। সূচনা অনুতপ্তের সুরে বলে, কালকের কথার জন্য এত রাগ আমি বুঝতে পারিনি। মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, মিন করে বলিনি। মনে যে কথা থাকে মুখ ফসকে তাই বের হয়। কে যেন বলেছিল? কথাটা সূচনায় বলেছিল তাদের দ্বিতীয়বারের দেখায়। সূচনা সেই কথার স্মরণে রেখে বলল, আমিই বলেছিলাম, কিন্তু আপনি যে সেদিন বলেছিলেন মেয়ে মানুষ মানে ঝামেলা, আমাকে সাহায্য করতে যেয়ে উল্টা বিপদে পড়েছেন, আবার আমাকে বিয়ে করবেন। এসবই তো মুখ ফসকে বেরিয়েছিল। আমার খারাপ লেগেছিল, কিন্তু মিন করে বলেননি, মাফ করে দিয়েছিলাম। তাহলে আপনি করতে পারবেন না কেন? প্রণয় স্মৃতিচারণ করে। মনে পড়ে সবই। হ্যাঁ, ওই কথাগুলো সে মন থেকে বলেনি। সূচনা মাফ করে দিয়েছিল। সূচনা তো কালকে মন থেকে ওইসব কথা বলেনি। তারও তো উচিত বুঝার। প্রণয়ের রাগ ঈষৎ কমে, গলার স্বর নরম হয়। সূচনার দিকে ঘুরে বলে, আচ্ছা, রাগ পড়ে গেছে। কিভাবে পড়লো? এমনি। এমনি কিভাবে পড়ে? সূচনা পরপর বলে, মানুষের এত রাগ থাকে, যাই বলেছি ভুল করে বলেছি, তার জন্য এত রাগ দেখাতে হবে? সূচনা চোখ মুখ কুচকে কথাগুলো বলে। প্রণয় অদৃশ্য হাতে কপাল চাপড়ায়, মানে আগুনে ঘি ঢেলে আগুন না বাড়তে বলা। তবে গতকালের নিয়ে প্রণয় রেগে যায় না। সূচনার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলে, দেখো, সুযোগ নেয়ার হলে আমি আরো আগে নিতাম। তোমার অসুস্থতা সুস্থতা দেখতাম না। কালকে আমি কোনো সুযোগ নিচ্ছিলাম না। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পুরো অধিকার আছে। আমি চাইলে সে অধিকার ফলাতে পারতাম আগেই, কিন্তু আমি চাইছিলাম আস্তে ধীরে সব হোক। আমি এক ধাপে এগোলে তুমি আরেক ধাপে এগোবে। কালকে এক ধাপে এগোতে চেয়েছিলাম আমি, আর তুমি সময় নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, আর সব দোষ যে আমার দিচ্ছ। গতকালকে মেসেজ দিয়েছিল কে? মেসেজে কে বলেছিল ভদ্র থেকে বাজে হতে? সূচনা কয়েক সেকেন্ড বোকার মতো চেয়ে থাকলো, অতঃপর মনে হতে মিনমিন গলায় বলল, আমিই বলেছিলাম, আবেগে বলে ফেলেছি। আসলে জ্বরের ঘোরে করেছি যা করার। এখন সব জ্বরের দোষ? সামান্য এক মেসেজে আপনি পুষলে যাবেন? একমাত্র বউয়ের আবদার, ভদ্র থেকে বাজে হতে বলেছ না? না হয় কই যাই বলো? প্রণয়ের ঠোঁটে দুষ্টু হাসি। সূচনা লজ্জা পায়। প্রণয় আসছি বলে সূচনার পাশ থেকে সরে যায়। সূচনা ডান দিকে দেয়ালের সাথে ঢেস দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রণয় যায় না, নিঃশব্দে সূচনার পাশে দাঁড়ায়। ঘাড় স্পর্শ পেতে মেয়েটা ঘাড় ঘোরায়। প্রণয়কে পেছনে দেখতে পেয়ে ভূত দেখার ন্যায় চমকে ওঠে। সে ভেবেছিল প্রণয় সত্যি চলে গেছে, কিন্তু যায়নি। দুজনের মাঝে দূরত্ব একেবারে কম। খেয়াল হতে মেয়েটা তড়িৎ গতিতে পেছনে যেতে নিলে মাথা যে বাড়ি খায় দেয়ালের সাথে। সে ব্যথা পায়। হৃদস্পন্দন তার অস্বাভাবিক, ঘন ঘন শ্বাস টানছে। চোখ জুড়ে একটু ভালো করে মেলে প্রণয়কে দেখে। তার দৃষ্টি জুড়ায় কেমন মাদকতা। মেয়েটা ভয় পায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যেন। এত ভয়, এত কাঁপুনি কিসের? প্রণয় তন্মন্ত্রে ঝুঁকে পড়ে তার উপর। কম্পনরত অদর জোড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছোঁয়। চোখ জোড়া আপনা আপনি বুঝে সে লাজুক মেয়েটার। কাঁপুনি বাড়ে আরো। তার অদরে থাকা পুরুষের আঙ্গুল এপাশ হতে ওপাশ যায়, অদরে থাকা কৃত্রিম রং মুছে দেয়। কর্ণকুহল হয় নেশাতুর কণ্ঠ, তোমার সূর্যর এই শোধ গোলাপি না? সেখানেই কৃত্রিম রং দিতে কি বলেছে? আমি যেন না দেখি। সূচনা মুখ খুলে কিছু বলতে পারে না, যেন বাসা হারিয়ে মেয়েটা নিঃস্ব। প্রণয় দুই বাহুতে হাত রেখে ললাটে ছোঁয়াতেই তার শরীর স্থির হয়। সূচনা ফট করে সামনে ঘুরে যায়, প্রণয়ের দিকে পিঠ করে দাঁড়ায়। তার বুক
দুকবুক করছে এখনো। প্রণয় পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, একটা গানের কথা মনে পড়ছে, গাইবো? সূচনা আখিজোড়া বন্ধ অবস্থাতেই মাথা উপর নিচ দুলে সম্মতি পেতে প্রণয় গান শুরু করে। গান শেষ হলো, সূচনার ঘুর কাটে না। চোখ বন্ধ করে প্রতিটা লাইন অনুভব করে প্রণয় তার কাঁধে নিজের থুতনি রেখে বলে, লজ্জা লাগছে? সূচনা মাথা দুই দিকে নাড়িয়ে বলে, এদিকে ঘুরো দেখি। সূচনার দুই বাহু ধরে নিজের দিকে ঘোরায় প্রণয়। সূচনা নতদৃষ্টি উপরে তুলে তাকালে প্রণয় নেশাতুর কণ্ঠে জিজ্ঞেস করে, কালকের অর্ধেক কাজটা কি আজকে সারা যাবে? সূচনা জবাব দেয় না, আলতোভাবে প্রণয়ের মুখে মাথা রাখে। প্রণয় ভূদয় তার জবাব পেয়ে গেছে। সূচনার মাথায় চুমু খায়, ব্যালকনিতে হতে প্রস্থান করে। বদ্ধ করে অন্ধকারে ভারী শ্বাসে কক্ষের পাল্লা ভারী হয়। সম্পূর্ণ অচেনা হতে মন ও শরীর দুজনের কাছে দুজন অচেনা রূপে ধরা দেয়। সংসার, পড়ালেখা, টিউশনি নিয়ে সূচনার সময় বেশ ভালোই কাটছে। প্রণয়ের সাথে নিজের সম্পর্কটাও আগের চেয়ে আরো ভালো মতো গুছিয়ে নিয়েছে এবং মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, তাও ছোটখাটো বিষয়। দুজনেই রাগে কিনা অল্পতেই রেগে যাওয়া যেন প্রণয়ের স্বভাব। নোরায়া তা দেখে প্রায় বলেন, ছেলেটা মেজাজে এমন তা জানতাম, কিন্তু ইদানিং একটু বেশি। সূচনা কিছু বলে না, বলার কিছুই নেই। ও যখন ঠান্ডা থাকে তখন সব ঠিক, দুনিয়া শান্তি। অথচ ছোট একটা বিষয় নিয়েই মাঝে মধ্যে এমন রেগে যায় যে তাকে অবাক হতে বাধ্য করে। মেজাজ ঠান্ডা হলে তখন আবার আফসোসের শেষ নেই। সূচনা আড়ালে আতপাগল উপাধি দিয়ে দিয়েছে আগেই। বাজে ছেলে যেমন প্রণয়ের জন্য তেমন প্রযোজ্য না এই আতপাগল উপাধিটাও, একদম খাপে খাপ। সূচনা আজকে ভার্সিটি থেকে একাই বাড়ি ফিরেছে। এদের কিছু বই কিনতে হবে। বাসায় এসে আবার যাওয়া ঝামেলা হয়ে যায় বলে ভার্সিটি থেকে বাসায় আসেনি। সূচনার বিকেলে পড়াতে যেতে হবে। সপ্তাহখানেক পর বাচ্চা দুটো পরীক্ষা, এর মধ্যে বন্ধুটা ঠিক হবে না বলে সূচনা ইরার সাথে যায়নি। বাসায় ফিরে গোসল ছেড়ে সূচনা ব্যালকনিতে এসে দাঁড়ালো। প্রণয়কে দিয়ে কিছু গাছ আনিয়েছে সে। তার অতি শখের কাঠগোলাপ গাছটা বেড়ে উঠেছে আস্তে আস্তে। সূচনা দেয়ালের সাথে ঢেস দিয়ে বসলো। 2 দিন ধরে তার দিশা বেগমের সাথে কথা হয় না। গতকালকে প্রণয়ের সাথেও ছোটখাটো একটা ঝগড়া হয়েছে। এরপর থেকে আবার সে মান অভিমান, কথা বন্ধ। সূচনা কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে মায়ের নাম্বারেই ডায়াল করলো। কিছুক্ষণ কথা বলে ফের কল করলো প্রণয়ের নাম্বারে, কিন্তু সব সময়ের মতো ফোন রিসিভ করলো না প্রণয়। সূচনা গতকালকের কথাগুলো আবার মনে পড়লো, বুঝতে চেষ্টা করলো তার দোষটা কোথায় ছিল। গতকালকে প্রণয় অফিস থেকে ফেরার পর গোসল করতে গেলে তার ফোনে কল আসে। সূচনা রুমে ছিল, অনবরত কল আসছিল বিদায় না পারতে সূচনা ফোন রিসিভ করার পর উপাস হতে মেয়েলি কণ্ঠ শোনা যায়। সূচনাকে প্রণয়ের কথা জিজ্ঞেস করলে সূচনা জানায় প্রণয় ওয়াশরুমে আসলে কল ব্যাক করবে। মেয়েটা ফের প্রশ্ন করে সূচনার পরিচয় জানতে চাইলো। সূচনা নির্দ্বিধায় বলে, আমি প্রণয়ের ওয়াইফ। মেয়েটা বোধ একটু না বেশ অনেকটাই অবাক হয়, আশ্চর্য নিয়ে জিজ্ঞেস করে, প্রণয় বিয়ে করলো কবে? কাউকে বললো না, আমাকেও তো বলেনি। সত্যি বিয়ে করেছে? তুমি সত্যিই ওর বউ? সূচনার খানিক রাগ হয়। কে মেয়ে যাকে প্রণয় বিয়ের কথা না বলা এত প্রশ্ন করছে, আবার জিজ্ঞেস করছে সত্যি তার বউ কিনা। সে বেশ রাগী কণ্ঠে বলে, কেন প্রণয় বিয়ে করতে পারে না? সারা জীবন কি ব্যাচেলারই থাকবে? আর আপনি কে যাকে জানিয়ে প্রণয়ের বিয়ে করা উচিত ছিল? মেয়েটা সম্ভবত জবাব দিতে নিয়েছিল, সেই সময় কেউ সূচনার কান থেকে ফোন ছিনিয়ে নেয়। সূচনা পাশ ফিরে তাকাতে দেখে এ কেউটা আসলে প্রণয়। ফোন নিয়ে এসে সংযোগে বিচ্ছিন্ন করেছে। সূচনা পূর্বের ন্যায় রাগী কণ্ঠে বলে, কাটলেন কেন? আমি কয়েকটা কড়া কথা বলতাম। তুমি ফোন রিসিভ করছো কেন? সূচনার বুড়োজোড়া কুঞ্চিত হয়, বলে, বারবার কল করছিল তাই রিসিভ করেছি। কেন? কল করছিল, হয়তো রিসিভ করার প্রয়োজন ছিল না। রিসিভ করে কি হয়েছে? এত রিয়েক্ট কেন করছেন? আর ইনি কে? সূচনার এমন প্রশ্নে প্রণয় আরো রেগে যায়, পাল্টা প্রশ্ন করে, সন্দেহ করছো আমাকে? সন্দেহ তো এতক্ষণ আমি করিনি, এখনো করতে চাচ্ছি না, কিন্তু আপনার ব্যবহার করতে বাধ্য করছে আমায়। সূচনা আর 1 সেকেন্ডও দেরি করেনি, রুম ত্যাগ করেছে। আর কিছু তো বলেনি। তার দুষ্ট আসলে কোথায় সেটা আজকেও খুঁজে পেল না, আর খুঁজতে চেষ্টাও করলো না। আসুক বাসায়, তার থেকেই জানবে। ইরাবতী, বইয়ের দোকান থেকে বের হয়ে ইরা রিক্সার জন্য দাঁড়িয়েছিল। তন্মধ্যে চেনা স্বরে সম্বোধনে তার নাম ধরে ডেকে উঠলো কেউ।
এরা পাশ ফিরে তাকাতেই দেখা গেল চেনা মানুষটাকে। বরাবরের মতোই পরিপাটি রূপে ঠোঁটে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে মুগ্ধ। ইরা এই সময় এখানে তার দেখাবে অবাক, তার চেয়ে বেশি ভীত। সেদিন সূচনার কথা মতো মুগ্ধকে বলেছিল সব। এরপর থেকে দুজনের যোগাযোগ একদমই বন্ধ। ভার্সিটিতে দেখা হলো, দুজন দুজনকে না দেখার ভান করে। কারো কাছে কারো ফোন নাম্বার পর্যন্ত নেই। এমন অবস্থায় মুগ্ধ রাস্তার মধ্যে দেখে তাকে ডাক দেয়াতে ইরা খানিক বিব্রত বোধ করছে। মুগ্ধ একটু এগিয়ে এসে জিজ্ঞেস করে, এখানে একা একা কেন? তোমার ভাবি কোথায়? ইরা মৃদুস্বরে প্রত্যুত্তর করলো, কিছু বই কেনার ছিল, সেগুলো কিনতে এসেছিলাম। ভাবির কাজ ছিল, তাই বাসায় চলে গেছে। আপনি এখানে? আমারও কাজ ছিল একটু। মাঝ রাস্তায় ডেকে দাঁড় করালেন কেন? পরিচিত মানুষকে হুট করে দেখলে মানুষ ডাক দিয়ে কথা বলে না, আমিও সেজন্য ডাক দিলাম। আমরা যোগাযোগ রাখবো না কথা ছিল। তো যোগাযোগ কে রাখছে? এই যে ডেকে দাঁড় করেন, এখন কথা হবে। দেখা গেছে নাম্বারও আদান প্রদান হবে, তারপর রোজ রোজ কথা হবে। কথা হতে তারপর এরা হড়বড়িয়ে কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুগ্ধ এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, তারপর? মেয়েটা থম মতো খেয়ে যায়। কি বলতে চেয়েছিল, কি বলে ফেলেছিল ভেবে ঈষৎ লজ্জাও পায়। মুগ্ধ আরেকটু কাছে এসে দাঁড়ায়, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মায়াস্বরে বলে, তুমি ভীষণ বোকা ইরাবতী। ওই সব করার হলে আমি প্রথম থেকেই জোর দিতাম, আর না হয় তোমার সামনেই আর আসতাম না। আমার জন্য মেয়ের অভাব হবে না, এটা মানো নিশ্চয়ই। এরা মৃদুস্বর বলে শুধু। মুগ্ধ ফের বলে, আজকেও সামনে আসতাম না, কিন্তু পরে মনে হলো যে একটু মনে করিয়ে দেই। কি? এটাই যে এই বোকাশোকা মেয়েটা শুধু আমার। আমি যেমন তার জন্য অপেক্ষা করতে পারবো, তেমন তারও অপেক্ষা করতে হবে। এরা ভীষণ লজ্জা পেল মুগ্ধর কথায়। লাজুক দৃষ্টি মুগ্ধর থেকে লুকাতে মাথা নিচু করে নিল। মুগ্ধ মৃদু হেসে বলল, এমন মাঝে মধ্যে মনে করিয়ে দিতে সামনে আসবো আমি, বুঝেছো? ইরা নত দৃষ্টি উপরে তুলে লাজুক ভাব কাটিয়ে সহজ গলায় বলে, রবি ঠাকুরের একটা কথা আছে, কি বলুন তো? কি? এটাই যে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না, হবেও না। যথার্থ বলেছেন, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক কি? এরা মুখ বাঁকায়। একটু আগেই তো বলেছিলেন আমি বোকা। শুনুন, আমি আপনাকে মুক্তি দিয়েছি। আজ হোক, কাল হোক, কিংবা বছর পরই হোক, আপনি যদি আমার নিকটই ফিরে আসেন তবে আপনি আমার, আপনার ক্ষেত্রেও তাই। আর এমনটা না হলে বুঝতে হবে আমাদের মাঝে সেটাই ভালো। ভাগ্য যেটা আছে সেটাই হবে। লাইফ যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে, এই কথাই বিশ্বাস করা। এক্স্যাক্টলি। আমি এখন আসি। কথার মাঝে ইরা যাওয়ার জন্য ব্যস্ত হয়। মুগ্ধ পেছন থেকে তার হিজাবের একাংশ টেনে ধরে। ইরা সাথে সাথে পেছনে ঘুরে তাকায়, ভীত চোখে তাকিয়ে বলে, কি করছেন? সারুন। মুগ্ধ ছেড়ে দেয়। ব্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, রবি ঠাকুর কাউকে ভালোবাসলে তাকে মুক্তি দিতে বলেছেন। তুমি আমাকে মুক্তি দিয়েছ, তার মানে? ইরার বোধগম্য হয় মুগ্ধর কথায়। মুহূর্তেই গাল জোড়া লাল বর্ণ ধারণ করে তার। তার অভিব্যক্তিতে মুগ্ধ হেসে ফেলে, নরম স্বরে বলে, যাও, সাবধানে যেও। আসরের নামাজ পড়ে ইরার সাথে কথা বলছিল সূচনা। পড়াতে যাওয়া হয়নি তার, অন্তিম নাকি অসুস্থ, সেজন্য যেতে নিষেধ করেছে তার মা। এরা বাসায় ফিরেছে 8 ঘন্টার মতো। সূচনার একা একা ভালো লাগছিল না বিদায় 7-5 না ভেবে ইরার কাছে চলে এসেছে। এরা নতুন বইগুলো নিজের ব্যাগের ভেতর থেকে বের করে টেবিলে রাখতে রাখতে তার সাথে কথা বলছিল। এর মধ্যে প্রণয় জ্বরের বেগেই তার রুমে প্রবেশ করে। তাকে দেখতে মোটেও স্বাভাবিক লাগে না দুজনের কারোরই। প্রণয় সোজা হয়ে ইরাকে প্রশ্ন করে, ছেলেটা কে ছিল এরা? কণ্ঠে কাঠিন্যতা। ইরা ভয় পেয়ে যায়। তার ভাই তাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তার রাগ যেন আকাশ ছোঁয়া। হুটহাট রেগে যায় কিছু বোঝার আগে। ইরা বেশ ভালো মতোই তা জানে। ইরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোন ছেলে ভাইয়া? ভান করিস না এরা, বই কিনতে গিয়েছিলি নাকি ওই ছেলের সাথে দেখা করতে? প্রণয় তাকে মুগ্ধর সাথে দেখে ফেলেছে ভাবতে চাপা ভয়ে খামছে ধরল হৃৎপিণ্ডটা। কিছু বলতে আর পারল না স্বাভাবিকভাবে। মিনমিনে কণ্ঠে শুধু বলল, দেখা করতে যায়নি, দেখা হয়ে গিয়েছিল। সূচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। এতক্ষণ বোধগম্য না হলেও এখন বুঝতে পারছে প্রণয় হয়তো মুগ্ধর কথা বলছে। এদিকে ভাইয়ের ভয়ে ইরা মেয়েটা একদম ছিটিয়ে গেছে। সূচনার রাগ বেড়ে গেল আরো। মানুষ এত বদমেজাজি কিভাবে হয়?
মেয়েটাকে ভালো করেও তো বলা যেত, বসে সুন্দর করে জিজ্ঞেস করা যেত, কিন্তু তা না, সবকিছুতেই রাগ। সূচনা ইরার কাছে যে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কি বলছে? কোনো ছেলের কথা বলছে? ইরা প্রায় কেঁদেই ফেলে। মুগ্ধর কথা বলছে ভাবি। তুমি মুগ্ধর সাথে দেখা করতে গিয়েছিলে, যাওনি তাই না? আমি দেখা করতে যাইনি ভাবি, বই কেনা শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই দেখা। সূচনা হাঁপ ছাড়ে, সে জানতো ইরা তার কথার অমান্য করবে না, এতটুকু বিশ্বাস তার ছিল। সে প্রণয়ের উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগে প্রণয় তাকে জিজ্ঞেস করলো, তুমি মুগ্ধ নামের ওই ছেলেকে কিভাবে চেনাও? সূচনা জবাব দিতে নিয়েও থেমে যায়। প্রণয়ের কণ্ঠে আগের থেকেও বেশি রাগ। ঠিক কিভাবে বললে বুঝবে সূচনার জানা নেই। সে নিজে সরে বলে, দেখুন প্রণয়, আপনি রুমে আসুন, আমি বুঝিয়ে বলছি। প্রণয় এক পলক ইরার দিকে তাকায়। সূচনাকে কিছু বুঝে ওঠার আগে তার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে এসে নিজেদের রুমে সশব্দে দরজা বন্ধ করে। রুমের মধ্যখানে দাঁড়িয়ে সূচনা প্রণয় দুই হাত বুক বাজ করে দাঁড়িয়ে বলে, বলো কি বলবে, বুঝিয়ে বলো। সূচনা ভয় পায়, কণ্ঠ খসে, শব্দ বের হতে চায় না। তার চুপি দেখে প্রণয়ের মেজাজ যেন আরো খারাপ হয়। এক ঝটকায় সূচনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলে, আমার বোন কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা জেনে তুমি তাকে সাপোর্ট করছো, ভালো করনি। সূচনার চোখ জোরে অশ্রুদের আনাগোনা বাড়ে। অশ্রুসিক্ত চোখে ঠোঁটে মলিন হাসি টেনে বলে, সম্পর্ক টেকাতে বিশ্বাস থাকতে হয় প্রণয়, অথচ আমাদের মধ্যে সব থাকতেও এটার বড় অভাব। আমি ভাবতাম সম্পর্ক টেকাতে একে অপরের প্রতি ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু আমার ভালোবাসা আপনার রাগ জেদের কাছে দুর্বল। আপনার জন্য বা এই সম্পর্কের জন্য তা যথেষ্ট না। প্রণয়ের হাত ঝিলে হয়, তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সূচনা। তৎক্ষণাৎ রুম থেকে প্রস্থান করে। সেদিন সূচনা আর রুমে যায় না, রাতে ওইরার সাথেই ঘুমায়। সে রাতে ফের হঠাৎই সূচনার জ্বর উঠে, দিক দিশা ভুলে যাওয়ার মতো জ্বর। তবে প্রণয়কে নয়, তীব্র জ্বরেও প্রণয়কে মনে পড়ে তার। বিকালের ঘটনাগুলো পুরোপুরি মনে পড়ে। ঝড়ের কষ্ট থেকে বেশি প্রণয়ের আচরণগুলো মনে করলে ভীষণ কান্না পায় তার। হীরা কি করবে বুঝতে না পেরে নুরাইকে ডাকলো। নুরাই এসে মাথায় পানি ঢাললেন, জল পড়তে দিলেন, কিন্তু লাভ তেমন হলো না। পরদিন ইরাকে সাথে নিয়ে সূচনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল প্রণয়। এক গাদা ওষুধ সমেত নেতিয়ে পড়া সূচনাকে নিয়ে বাড়িতে ফিরে। সূচনার এমন অবস্থা আর নিজের অনুশোচনা দুয়ে মিলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে প্রণয়। 9 দিনের জ্বরের পরে সূচনার ছোট হৃদয়ের যন্ত্রণাগুলো আরো ভয়াবহ হয়। 9 দিনের ছেলেটা একটা বারও পারলো না একটু কথা বলে সব ঠিক করে নিতে। পরন্ত বিকেলে হুম করা হৃদয় নিয়ে এসে সিদ্ধান্ত নেয় একটা। অফিস থেকে বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলছিল প্রণয়। সে সময় তার চোখ যায় আয়নার এক পাশে হলুদ রঙের ছোট্ট একটা কাগজ লাগানো, চিরকুটের মতো তা। প্রণয় কাগজটা হাতে নেয়, ছোট ছোট অক্ষরে লেখা, আপনার অতি ঠান্ডা মেজাজের কাছে, হুটহাট রেগে যাওয়ার কাছে, রেগে যে সন্দেহ করার কাছে এই ক্ষুদ্র মেয়ের ঠুকটো ভালোবাসা হেরে গেল প্রণয়। প্রণয় একবার দুইবার অতপর কয়েকবার পরে লেখাটা বুকে মোচড় দিয়ে ওঠে। প্রণয়ের কাগজটার দিকে ফেল ফেল চোখে চেয়ে থেকে দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। বার কয়েক চুলে হাত বুলে শান্ত করে নিজেকে গলা উঁচিয়ে ইরাকে ডাকে। প্রথম ডাকে ইরা ছুটে আসে। প্রণয় সূচনার কথা জিজ্ঞেস করতে সে বলে, ভাবি দুপুরের খানিক পরেই বেরিয়েছি, চট্টগ্রাম যাবে বিকেলের ট্রেনে। প্রণয় ভাঙা কণ্ঠে বলে, যাবে বললো আর তোরা যেতে দিলি না। কি করতাম ভাইয়া, এভাবে কষ্ট পাওয়ার মানে আছে? তোমার সমস্যা তুমি না বলে কেউ বুঝবে না, ভাবির সাথে শেয়ার করবে, মিলে সমাধান বের করবে, তা না করে সারাক্ষণ মেজাজ দেখাও। এসব কি? এত রাগ থাকলে কোনো সম্পর্কই ভালো যায় না ভাইয়া। এরা প্রথমবারের মতো আজকে তার ভাইয়ের সাথে উঁচু গলায় কথা বলল। অনেকদিন ধরে এই কথাগুলো বলতে চাইলো, বলতে পারেনি। আজকে বলতে পেরে যেন শান্তি লাগছে তার। প্রণয়কে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিল সে। এখনো দাঁড়িয়ে আছো কেন? প্রণয় সম্বিত ফিরে পেয়ে ব্যস্ত হয়ে ছোট লাগায়। রেল স্টেশনের এক পাশে যাত্রীদের জন্য রাখা বেঞ্চে মাথা নিচু করে বসেছে সূচনা। সে কান্না করছে না, হাতগুলিতে সময় পরক করছে বারবার। আশেপাশের মানুষের ব্যস্ততা ছিল এতক্ষণ, স্বপ্নে ছিল, কিন্তু এখন তপমন মানুষ দেখা যাচ্ছে না। বৃষ্টির শব্দ ছাড়া তেমন কোনো শব্দ সূচনার কানে আসছে না। ধূপ করে কেউ পাশে এসে বসলে তার মনোযোগ ক্ষুণ্ণ হয়। সে তাকায়, প্রণয়কে পাশে দেখেও দৃষ্টি ঘুরিয়ে নেয়। বৃষ্টিতে বেজে একাকার প্রণয় তার উপেক্ষা পেয়ে অবাক হয়, মুখ বাঁকিয়ে বলে, ছিল ভালোবাসা, বিশুদ্ধ প্রেম কিনা এত দ্রুতই ছেড়ে চলে যায়? আমার ভালোবাসা নিয়ে কথা বলার অধিকার নেই কারো। আমি বলবো কারণ তোমার ভালোবাসার হকদার আমি। উচ্চসিত স্বরে বলে প্রণয়। সূচনা নিশ্চুপ থাকে। প্রণয় ফের বলে, কে যেন বলেছিল সে আমাকে ভালোবাসে?
সূচনা প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে। আমিই বলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা অত তীব্র না। প্রণয় তাকিয়ে থাকে সোজা হয়ে বসে বেঞ্চিতে, নিচু দৃষ্টিতে অপরাধী কণ্ঠে বলে, তুমি এদিন যার কল রিসিভ করেছিলে সেই মেয়েটা আমার কলিগ। অফিস জয়েন করার পর থেকে আমার পেছনে পড়েছিল। কার থেকে যেন শুনেছিলাম আমি বিয়ে করেছি, তারপর থেকে জ্বালিয়ে মারছিল। আমি চাচ্ছিলাম ওর একটা স্থায়ী ব্যবস্থা করতে, ও চাচ্ছিল কোন একটা ঝামেলা করতে। এসব নিয়ে এমনিতেই চিন্তিত ছিলাম, তার মধ্যেই তুমি সেদিন ওর ফোন রিসিভ করেছ। এরপর দিন ইরাকে ওই ছেলেটার সাথে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আর তুমি নাকি আবার আগে থেকেই চেনো, সেটা শুনে আমি আরো আগে থেকে ডিস্টার্ব ছিলাম। এর মধ্যে একদিনও পারলেন না কথা বলে সব পরিষ্কার করে নিতে। সূচনা চাপা অভিমান। প্রণয় আগের নেই বলল, আমি ভাবছিলাম কথা বলতে গিয়ে আমি এবার রেগে গিয়ে সব করে ফেললাম, সাহস হয়নি। পরপরই বলে, এজন্য এত বড় কদম উঠাবে, ছেড়ে যেতে হবে একটু ঝগড়া হলে। কথার পিছনে সূচনা স্মিত হাসে ক্ষীণ স্বরে বলে, ছেড়ে কে যাচ্ছে? মানে এসব কি আর কেন? আমার সাথে ব্যাগ বা লাগেজ দেখতে পাচ্ছেন? এদিক ওদিক চোখ বুলে প্রণয় অবাক স্বরে বলে। না মানে সূচনা আয়াসী ভঙ্গিতে পায়ে পা তুলে বসে বল, মানে আমি যাচ্ছি না, আপনাকে শিক্ষা দেওয়ার একটু প্রচেষ্টা। এগিয়ে এসে প্রণয়ের উপর ঝুঁকে সুর দিয়ে গায়, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ছি না। প্রণয় তখন তাজ্জব বনে গেলেও এবার হেসে ফেলে। তার ধারণার বাইরে ছিল এসব। সব দ্বিধাদ্বন্দ্ব ভাবনা ভুলে সে আলগোছে 2 হাত রাখে সূচনার গালে, সদর্পণে ঠোঁট ছোঁয়ায় সূচনার কপালে। নির্বিশেষে তাকিয়ে থাকে। সূচনা কিছুটা লজ্জা পেয়ে বলে, তাকিয়ে আছেন কেন? দেখি দেখার কি আছে? চোখের শান্তি। ওমা, 2 দিন আগেও তো আপনার চোখের বিষ ছিলাম, অমনি শান্তি হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেল তো। চাপে পড়ে বিয়ে করেছেন, প্রেমে নিশ্চয় পড়েননি, পড়ার কথাও না। ওইসব প্রেম আপনার জন্য না। তুমি পড়োনি, তুমি তো ভালোবাসো। বিয়ের আগের প্রেম আমার জন্য না, বিয়ের পরের প্রেম আমার জন্য। আমার সবটুকু প্রেম আমার স্ত্রীর প্রতি, প্রণয়ের প্রতি, তোমার প্রতি। এখন ভালোবাসা আসছে অনেক। হ্যাঁ আসছে তো। মানুষ ভালোবেসে বিয়ে করে, আর আমি বিয়ে করে ভালোবেসেছি। সূচনা বেশ কৌতূহলী কণ্ঠে বলে, প্রথম দেখা ট্রেনেই হয়েছিল না? প্রণয় মাথা নাড়িয়ে বলে, তারপর দ্বিতীয়বার সাক্ষাতে ঝুম বৃষ্টি, তৃতীয়বার পদ্মবিলে পদ্মফুল হাতে জীবন্ত পদ্মফুলকে দেখে, চতুর্থবারের সাক্ষাতে একেবারে নিজের করার জন্য প্রণয় ডোরে বেঁধেছি তাকে। সে পদ্মফুল এখন আমার বুকের মধ্যিখানে থাকে। কথার পিছনে সূচনা নিজেকে আবদ্ধ করে প্রণয়ের বাহু ডোরে। প্রণয়ও আবেশে জড়িয়ে দেয় তাকে। শীতল বাতাসের সাথে বৃষ্টির ছাট ছুঁয়ে দেয় তাদের। সবাই ভালো থাকুন।